টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রীতম স্যার চলে এসেছি আজকে আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে। সেটা হলো তোমাদের মাধ্যমিকে ক্লাস 10 বা দশম শ্রেণীর বাক্য বিষয়ের সমস্ত ধরনের প্রশ্ন উত্তর নিয়ে। এর বাইরে মানে আজকে আমি যা আলোচনা করাবো তার বাইরে কোনো প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে না। এছাড়া তোমাদের নতুন করে অন্য কোনো কিছু পড়বার দরকার হবে না। তাহলে কিন্তু একটা কথা বলাই যায়, মানে বইয়ের আর কোনো মানে নেই, প্রয়োজন নেই কোনো সহায়িকার সহায়তারও। টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই ভিডিওগুলোই তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট হবে। তার আগে একটা কথা বলে নিই, এই চ্যাপ্টারটি তোমরা হয়তো এতদিনে তোমাদের বাড়িতে গৃহশিক্ষকের কাছে অথবা নিজে পড়ে ফেলেছো। আর যদি না পড়া হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই। তার জন্য তোমরা কি করবে? তার জন্য তোমরা টিউটোপিয়া লার্নিং অ্যাপ থেকে এই চ্যাপ্টারের ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো। তা একবার দেখে নিলে তোমাদের কিন্তু কনসেপ্ট সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। আগে ভালো করে টেক্সট পড়ে মানে তোমাদের পাঠ্য গ্রামার বইটি পড়ে, বাংলা গ্রামার বইটি পড়ে এবং কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে কিন্তু আমার এই আলোচনার ভিডিওটি দেখবে, নইলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। আসলে আমরা আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিন্তু এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর নিয়ে তোমার কনসেপ্টটাকে আমরা কিছুটা ক্লিয়ার করে দিতে পারবো। কিন্তু তোমার দৈনন্দিন যে পড়লে যেভাবে কনসেপ্টটা ক্লিয়ার হবে সেইটা কিন্তু এই ভিডিওতে থাকবে। কিন্তু তোমরা নিজেরা যদি পড়ে এই আলোচনাটি দেখতে আসো তাহলে দেখবে কনসেপ্ট নিয়ে তোমাদের আর কোনো সমস্যাও থাকবে না। তবুও আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারটি থেকে যাতে তোমাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। চলো দেখে নি কি রয়েছে আমাদের এই চ্যাপ্টার থেকে। আমাদের এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে সাধারণত যে টাইপের প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ। এছাড়া আসে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যার প্রশ্নমান হচ্ছে 1, দুটোরই প্রশ্নমান 1। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নটি সাধারণত 2টি বাক্যে বা 3টি বাক্যে লিখে সাধারণত উদাহরণ দিতে হয় এবং এখান থেকে এমসিকিউ 1টা কি 2টো এমসিকিউ থাকে। অর্থাৎ তোমাদের ব্যাকরণের মাধ্যমিকে সাধারণত যে টোটাল নাম্বারটি থাকে সেখান থেকে এই চ্যাপ্টার থেকে দেখবে হাতে গোনা 3টে কি 4টে প্রশ্ন তোমরা পাবে। খুব কপাল ভালো থাকলে 5টি প্রশ্ন পাবে, সেটা কিন্তু পাবে না। সাধারণত 2টো কি 3টে প্রশ্ন, এর বেশি প্রশ্ন কিন্তু তোমরা বাক্য থেকে মাধ্যমিকে পাবে না। তবুও মাধ্যমিকে ভালো নাম্বার পেতে গেলে এই 2-3টে নাম্বারকেও কিন্তু গ্যাদারিং করাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। চলো দেখে নি কি রয়েছে। প্রথম প্রশ্ন দেখো আমাদের রয়েছে বাক্য কাকে বলে। বাক্যের বিষয়টা কি? বাক্য কাকে বলে বললে বুঝতে হবে যে বাক্যের মধ্যে কি থাকবে, একটা অর্থপূর্ণ শব্দ। কি থাকবে? অর্থপূর্ণ শব্দ। এই অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসবে। এই পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করবে। কি বললাম? সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করবে। তাহলে কতগুলি অর্থপূর্ণ শব্দ যখন পাশাপাশি বসে যখন সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য। যেমন আমি বাড়ি যাই, এটা একটা বাক্য। যদি বলতাম আমি বাড়ি, এটা একটা বাক্য নয়, কারণ এটা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করেনি। তাহলে বাক্য বলতে আমরা কি বুঝি? কতগুলি অর্থপূর্ণ শব্দ বা পদগুচ্ছ যখন পাশাপাশি বসে যখন সম্পূর্ণভাবে মানে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য। কেমন? চলো পরের প্রশ্ন দেখিনি কি রয়েছে। বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? বাক্য নির্মাণের শর্ত মানে কোনো একটা বাক্য যখন ধরো তৈরি হচ্ছে সেই বাক্য কতগুলি শর্তকে মেনটেন করে পালন করে কিন্তু তৈরি হচ্ছে, নইলে কিন্তু বাক্যটি বাক্য হতে পারবে না। তো এই বাক্য নির্মাণের কি কি শর্ত রয়েছে একটুখানি দেখে নাও তো। 3 ধরনের বাক্য নির্মাণের শর্ত রয়েছে। প্রথম যে শর্ত সেটা হচ্ছে যোগ্যতা। কি বললাম? যোগ্যতা। এই যোগ্যতার পর হচ্ছে আকাঙ্ক্ষা। আকার, আকাঙ্ক্ষা। ঠিক আছে? তারপরে হচ্ছে আসক্তি।
এই 3 প্রকার শর্ত বাক্যে রয়েছে। তাই পরীক্ষা যদি প্রশ্ন দেয় বাক্য নির্মাণের শর্তগুলি কি কি, লিখে বাক্য নির্মাণে 3 প্রকারের শর্ত আছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। ব্যাস মিটে গেল ঝামেলা। চলে যাই পরের প্রশ্নে। কি রয়েছে? যোগ্যতা কাকে বলে? একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। বলছে যোগ্যতা কাকে বলে। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, ভালো করে মন দিয়ে শোনো। যোগ্যতা বিষয়টি কি? বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মেলবন্ধনকে, কি বললাম, বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মেলবন্ধনকে। ধরা যাক এরকম বলা হলো যে বাঘ আকাশে ওড়ে। কি বললাম? বললাম যে বাঘ আকাশে ওড়ে। কেমন? এবার বাঘ কি কখনো আসলে আকাশে ওড়ে? বাঘ কখনো আকাশে ওড়ে? ওড়ে না তো। কে আকাশে ওড়ে? পাখি আকাশে ওড়ে। তাহলে এখানে দেখো লিখেছেন একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। তাহলে এই বাক্যটির মধ্যে কোনো যোগ্যতা নেই, এটা একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ। কারণ কি? কারণ বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে কোনো অর্থের সঙ্গতি নেই। তাহলে যোগ্যতা কাকে বলে? যোগ্যতা কাকে বলে? বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে যখন অর্থের সঙ্গতি ও ভাবের মেলবন্ধন থাকবে। কি থাকবে? অর্থের সঙ্গতি থাকবে, অর্থের সঙ্গতি এবং ভাবের মেলবন্ধন, ভাবের মেল বন্ধন। তাহলে এই অর্থের সঙ্গতি থাকবে এবং ভাবের মেলবন্ধন থাকবে। তাহলে বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে যখন অর্থের সঙ্গতি ও ভাবের মেলবন্ধনকে বলা হয় হচ্ছে যোগ্যতা। যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। বাঘ আকাশে ওড়ে। তাহলে এটা কখন বাক্য হতো? যদি আমি এই বাঘের জায়গায় লিখতাম পাখি আকাশে ওড়ে, তখন কিন্তু এটা একটা যোগ্যতাহীন বাক্যের উদাহরণ নয়, তখন এটা সম্পূর্ণ একটি বাক্যের উদাহরণ। কেমন? চলো যাই পরের প্রশ্নে। কি রয়েছে পরের প্রশ্নে? আসক্তি কাকে বলে? একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ দাও। আসক্তি কি ব্যাপারটা কি? বাক্যের হচ্ছে দেখবে যখন অর্থ সঙ্গতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম আসক্তি। কি বললাম? বাক্যের অর্থ সঙ্গতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখা। মানে ধরো যখন বাক্যের পদগুলি যথাযথ হবে, যথাযথ হবে এবং অর্থের মধ্যে সঙ্গতি থাকবে। তাহলে আসক্তি কাকে বলে? বাক্যের পদগুলি যখন যথাযথ হবে, যথাযথ স্থানে বসবে এবং তাদের মধ্যে একটি অর্থের সঙ্গতি থাকবে, সেটা হচ্ছে আসক্তি। যেমন ধরা যাক আমি বললাম বাবা বাজার থেকে ইলিশ এনেছেন। কি বললাম? বাবা বাজার থেকে ইলিশ এনেছেন। তাহলে এটা এই বাক্যের মধ্যে আসক্তি রক্ষিত হয়েছে, আসক্তি রয়েছে, পদগুলো ঠিকঠাক জায়গায় বসে রয়েছে। যদি বলতাম বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, কি বললাম? বাবা বাজার ইলিশ থেকে এনেছেন। বললাম বাবা বাজার ইলিশ থেকে এনেছেন। এটা হচ্ছে আসক্তিহীন বাক্যের উদাহরণ। উদাহরণটা হতো বাবা বাজার থেকে ইলিশ এনেছেন। তাহলে যদি বলা হয় আসক্তিহীন একটি বাক্যের উদাহরণ দাও, তখন কি হবে? তখন এই উদাহরণটা হবে বাবা বাজার ইলিশ থেকে এনেছেন। এটা একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ। কেন? কারণ এই বাক্যের মধ্যে পদগুলি সঠিকভাবে ঠিকভাবে কিন্তু সংস্থাপন নেই এবং অর্থের মধ্যে কিন্তু কোনো সঙ্গতি রক্ষিত হয়নি, তাই এটা একটি আসক্তিহীন বাক্য। কেমন? চলো যাই পরের প্রশ্নে। কি রয়েছে? আকাঙ্ক্ষা কাকে বলে? একটি আকাঙ্ক্ষাহীন বাক্যের উদাহরণ দাও। কি বলছে আকাঙ্ক্ষা? এই আকাঙ্ক্ষা বিষয়টি কি?
আকাঙ্ক্ষা বিষয়টি হচ্ছে বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য, কি বললাম, বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পদ শোনার পর, একটি পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা বা আগ্রহকে আকাঙ্ক্ষা বলে। একটা পদ বললাম, তারপরে কি করব, অন্য পদ আমাকে শুনতে হবে। তাহলে একটা পদ বলবার পর অন্য পদ শোনবার যে আকাঙ্ক্ষা, যা ইচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে আকাঙ্ক্ষা। কি রকম, ধরো বললাম আমি অমল মন দিয়ে, এরপরে আর কিছু বললাম না, অমলকে বলছি অমল তুমি মন দিয়ে, আর কিছু বলছি না। তাহলে এটা হচ্ছে আকাঙ্ক্ষাহীন বাক্য। কেমন, কি বলতে চাওয়া উচিত ছিল, অমল মন দিয়ে তুমি লেখাপড়া করো। তাহলে এই বাক্যের মধ্যে সম্পূর্ণভাবে আকাঙ্ক্ষা রক্ষিত হয়েছে। কিন্তু আমি কি বললাম, অমল মন দিয়ে। তাহলে বাক্যের এই তিনটি পদ শোনার পর পরের যে পদটি রয়েছে, এই পদটিরও শোনবার একটি ইচ্ছা শ্রোতার মনে থাকবে, শ্রোতার মনে উদিত হবে। তাহলে বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা বা আগ্রহকে বলা হয় হচ্ছে আকাঙ্ক্ষা। পরীক্ষায় আসলে ঠিক এইটি তোমরা লিখবে। চলো পরের প্রশ্নে কি রয়েছে, গঠনগত দিক থেকে বাক্যকে কটি ভাগে ভাগ করা যায়। গঠনগত দিক থেকে বাক্যকে কটি ভাগে ভাগ করা যায়, সরল বাক্য লিখে নিই আমরা একটুখানি, সরল, জটিল এবং হচ্ছে যৌগিক। আরেকটি বাক্য হয় সেটা হচ্ছে মিশ্র। ঠিক আছে, কিন্তু আমরা এই তিনটি ধরনের বাক্য নিয়ে আলোচনা করি। সরলকে ইংরেজিতে বলা হয় সিম্পল সেন্টেন্স, জটিলকে ইংরেজিতে বলা হয় হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিককে বলা হয় হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, জটিল হচ্ছে কমপ্লেক্স এবং যৌগিক হচ্ছে কম্পাউন্ড। এই চার প্রকারের বাক্য সাধারণত আমরা গঠনগত দিক থেকে দেখতে পারি। কেমন, দেখো পরের প্রশ্ন কি রয়েছে, সরল বাক্য কাকে বলে, সরল বাক্য কাকে বলে দুটি উদাহরণ দাও। সরল বাক্য কাকে বলে দুটি উদাহরণ দাও বললে কি বলবে, যে বাক্যের মধ্যে একটাই সমাপিকা ক্রিয়া, সেটা উক্তও হতে পারে অনুক্তও হতে পারে। তাহলে একটি সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত যে বাক্যগুলিতে এক বা একের বেশি অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, কিন্তু সেগুলি অন্য বাক্যের সঙ্গে যুক্ত না হয়ে স্বতন্ত্র থাকলে তাকে সরল বাক্য বলে। কি বললাম ভালো করে বোঝার চেষ্টা করো, একটাই সমাপিকা ক্রিয়া থাকবে, একটাই সমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া থাকলে কি হয়, বাক্যের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে, তাই তো। তাহলে একটা সমাপিকা ক্রিয়া উক্ত বা অনুক্ত যাই হতে পারে না কেন, তাহলে একটাই সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত যে বাক্যগুলোতে এক বা একের বেশি অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, কিন্তু সেই অসমাপিকা ক্রিয়া অন্য বাক্যের সঙ্গে যুক্ত না হয়ে স্বতন্ত্র থাকলে তাকে সরল বাক্য বলা হয়। এই সরল বাক্যে একটি কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। কি বললাম, এই সরল বাক্যে একটাই কর্তা থাকবে, একটাই কর্তা থাকবে। ঠিক আছে, ধরা যাক আমি এরকম বললাম যে সব্যসাচী একজন ধরো বললাম সব্যসাচী প্রতিদিন স্কুলে যায়। দেখো একটাই সমাপিকা ক্রিয়া আছে এবং একটাই কর্তা আছে। ঠিক আছে, বা ধরো এরকম বলা যেতে পারে, এটা দিলে আরো ভালো হবে, সব্যসাচী প্রতিদিন স্কুলে যাচ্ছে। তাহলে এই বাক্যে একটাই সমাপিকা ক্রিয়া, একটাই কর্তা। এবং আরেকটি কথা জেনে নাও, পরীক্ষায় কিভাবে লিখবে, এইভাবে লিখবে, একটাই সমাপিকা ক্রিয়া
নিয়ে গঠিত যে বাক্যগুলোতে এক বা একের বেশি অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে সেগুলি বাক্যের সঙ্গে যুক্ত না হয়ে স্বতন্ত্র থাকলে তাকে বলা হয় সরল বাক্য। সরল বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে। চলো যাই তাহলে পরের প্রশ্নে। কি রয়েছে পরের প্রশ্নে? জটিল বাক্য কাকে বলে? দুটি উদাহরণ দাও। জটিল বাক্য কি? জটিল বাক্যটা ভালো করে একটুখানি বোঝার চেষ্টা করো। কি রকম এই জটিল বাক্যটা? জটিল বাক্য হচ্ছে প্রধান খণ্ডবাক্যের সঙ্গে অপ্রধান খণ্ডবাক্যগুলো যখন পরিপূরক সম্পর্কে এমনভাবে যুক্ত হয় যাতে অপ্রধান খণ্ডবাক্যগুলি প্রধান খণ্ডবাক্যটির আশ্রিত মনে হয়। এই প্রধান খণ্ডবাক্য, অপ্রধান খণ্ডবাক্য এগুলো কি, এইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, কিন্তু এই জিনিসটি সবার আগে মাথায় রেখে নাও যে প্রধান খণ্ডবাক্যের সঙ্গে অপ্রধান খণ্ডবাক্যগুলো যখন পরিপূরক সম্পর্কে এমনভাবে যুক্ত হয় যাতে অপ্রধান খণ্ডবাক্যগুলি প্রধান খণ্ডবাক্যটির আশ্রিত মনে হয়, তাদের জটিল বাক্য বলে। এই জটিল বাক্য গঠনের ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। কি হবে? একটি হচ্ছে সাপেক্ষ সর্বনাম এবং অপরটি হচ্ছে নিত্য সম্বন্ধীয় সর্বনাম। কি বললাম? সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম আর একটা হচ্ছে নিত্য সম্বন্ধীয় সর্বনাম। নিত্য সম্বন্ধীয় সর্বনাম দুটো জিনিস কিন্তু আমাদের নিত্য সম্বন্ধীয় অব্যয়। কেমন? নিত্য সম্বন্ধীয় অব্যয়। ঠিক আছে, দেখো একটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম থাকবে, একটা হচ্ছে নিত্য সম্বন্ধীয় অব্যয় থাকবে। এবার কোনগুলো এগুলো নিত্য সম্বন্ধীয় অব্যয় এবং কোনগুলো সাপেক্ষ সর্বনাম? সাপেক্ষ সর্বনাম হচ্ছে দেখবে যখন কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছু বোঝাবে। ঠিক আছে, এবং নিত্য সম্বন্ধীয় অব্যয় যখন তখন এই যে বিষয়গুলো। ঠিক আছে, ধরা যাক বলা হলো যে এই যে বিষয়টা, এই যে ধরো জটিল বাক্যের যে বিষয়টা, ধরা যাক বলা হলো যে তুমি যখন আসবে বলেছিলে, বা ধরো এরকম যে তোমার আসার জন্য তুমি যেহেতু আসোনি সেই কারণে আমি যাইনি। তাহলে যেহেতু, সেহেতু, যখন, তখন এই জায়গাগুলো কিন্তু এই বাক্যের ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই বাক্যে কি থাকতে পারে? এই বাক্যে সাধারণত দুটো সমাপিকা ক্রিয়া থাকতে পারে এবং দুটো সাবজেক্ট থাকতে পারে, দুটো কর্তা থাকতে পারে। তাহলে প্রধান খণ্ডবাক্যের সঙ্গে অপ্রধান, তুমি আসলে আমি যাব, তুমি আসলে আমি যাব। তাহলে দেখো প্রধান খণ্ডবাক্য এবং অপ্রধান খণ্ডবাক্যগুলো যখন পুরোপুরি সম্পর্কে এমনভাবে যুক্ত হচ্ছে যাতে অপ্রধান খণ্ডবাক্যগুলোকেও প্রধান খণ্ডবাক্য বলে মনে হচ্ছে। এই প্রধান খণ্ডবাক্য কি এবং অপ্রধান খণ্ডবাক্য কি, এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু পরে আলোচনা করব। কিন্তু এই সাপেক্ষ সর্বনাম এবং নিত্য সম্বন্ধীয় অব্যয় এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে প্রত্যেকটির মধ্যে যখন, তখন, যদিও, তদিও, তবুও, ঠিক আছে, যে, সে, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু থাকবে। কেমন? পরের প্রশ্নটা দেখো, যৌগিক বাক্য কাকে বলে? এই যৌগিক বাক্যের বিষয়টা কি রকম দেখো। যৌগিক বাক্যের বিষয়টার মধ্যে সাধারণত কি রয়েছে? এই যৌগিক বাক্যের বিষয়টার মধ্যে সাধারণত রয়েছে যে কম্পাউন্ড। এই বাক্য সাধারণত কি হবে? সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হবে। কি দ্বারা যুক্ত হবে? সংযোজক অব্যয়, অব্যয় দ্বারা যুক্ত হবে। ঠিক আছে, সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হবে এই তোমার যৌগিক বাক্য। এই যৌগিক বাক্যের সংযোজক অব্যয়টি একে ইংরেজিতে বলা হয় যে কম্পাউন্ড সেন্টেন্স। ধরা যাক যে ধরা একটা বাক্য বললাম, বাড়ি আসলাম, বাড়ি আসলাম এবং খেতে বসলাম। কি লিখলাম? লিখলাম বাড়ি আসলাম বা খেতে বসলাম। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। লক্ষ্যটা করো যে দুই বা তার বেশি সরল বাক্যের গঠন
বা অর্থ খুব একটা না বদলে যদি যোজক পদের সাহায্য জুড়ে একটি নতুন বাক্য তৈরি হয়। কি বললাম? যোজক পদের সাহায্যে, যোজকটা হচ্ছে যে সংযোগ। কোনটা যোজক পদ? এই যে যোজক পদ এবং সংযোজক অব্যয়। এই যোজক পদের সাহায্যে জুড়ে একটি নতুন বাক্য তৈরি হয়। খেতে বসলাম। কে খেতে বসলো? আমিই খেতে বসলাম। তাহলে দুই বা তার বেশি সরল বাক্যের গঠন বা অর্থ খুব একটা না বদলে যদি যোজক পদের সাহায্যে জুড়ে, যোজক পদের সাহায্যের দ্বারা যদি একটি নতুন বাক্য তৈরি হয় তখন তাকে যৌগিক বাক্য বলা হয়। তো দুটি সরল বাক্য থাকবে এবং একটি অব্যয় দ্বারা যুক্ত হয়। অব্যয়গুলি হলো এবং, কিন্তু, সুতরাং, তাহলে, অথবা, নইলে, বরং, তাই ইত্যাদি। এই ধরনের অব্যয়গুলো কিন্তু সাধারণত যৌগিক বাক্যে থাকে। ঠিক আছে, এই জায়গাটাকে কিন্তু একটুখানি মাথায় রাখবে। এবং দেখে নাও যৌগিক বাক্যের কিছু উদাহরণ, যৌগিক বাক্যের কিছু উদাহরণ, বিষয়টা একটুখানি দেখো। কিরকম দেখো, ধরা যাক বললাম এই বাড়ি আসলাম এবং খেতে বসলাম। তারপরে ধরো স্কুলের ছুটি হলো, স্কুল ছুটি হওয়া সত্ত্বেও ইনস্পাইট অফ, সত্ত্বেও, এই যে সত্ত্বেওটা বসালাম, সত্ত্বেও আমি বাড়ি আসিনি। ঠিক আছে, ঠিক আছে, এই যে ব্যাপারটা, তাহলে দেখো স্কুল ছুটি হওয়া সত্ত্বেও আমি বাড়ি আসিনি। তাহলে দেখো স্কুল মানে ছুটি হয়েছে, তবুও আমি বাড়িতে আসিনি, ব্যাপারটা তাই। দেখো স্কুল ছুটি হয়েছে কিন্তু আমি বাড়িতে আসিনি, ব্যাপারটা যদি এরকম করে ধরো যদি বলি স্কুল দেখো স্কুল ছুটি হয়েছে কিন্তু আমি বাড়ি আসিনি। দেখো স্কুল ছুটি হয়েছে এটা একটা বাক্য এবং আমি বাড়ি আসিনি এটা একটা বাক্য। এই দুটোকে আমি কি দিয়ে জুড়ে দিয়েছি? কিন্তু দিয়ে। তাই এটা যৌগিক বাক্য। যৌগিক মানে হচ্ছে দুই। কেমন? পরের প্রশ্ন দেখো কি রয়েছে, মিশ্র বাক্য কাকে বলে? দুটি উদাহরণ দাও। কি এই মিশ্র বাক্য? মিশ্র বাক্য বিষয়টা হচ্ছে অনেকটা মানে এই জটিল বাক্যের মধ্যেই দেখো মিশ্র বাক্যটি সাধারণত রয়েছে। কি রকম এই মিশ্র বাক্যটি? ভালো করে লক্ষ্য করো। দেখো সরল, জটিল কিংবা যৌগিক এই তিনটে বাক্যের যে কোনো দুটি বাক্য, কি বললাম? সরল, জটিল এবং যৌগিক এই তিনটি বাক্যের মধ্যে যে কোনো দুটি বাক্য যুক্ত হয়ে যে বৃহত্তর যৌগিক বা জটিল বাক্য গঠিত হয় তাকে বলা হয় মিশ্র বাক্য। তাহলে সরল, জটিল, যৌগিক এই তিনটি বাক্যের মধ্যে যে কোনো দুটো বাক্য যুক্ত হয়ে যে বৃহত্তর যৌগিক বা জটিল বাক্য তৈরি হয় তাকে বলা হয় মিশ্র বাক্য। মিশ্র বাক্যের উদাহরণটা দিলে তোমরা একটুখানি বুঝতে পারবে। দেখো কি রকম উদাহরণটা, ধরো একটা উদাহরণ বললাম যে আমরা বাড়িতে এলাম আর কাকুও বাড়িতে এলো এক ছেলেকে সঙ্গে নিয়ে যে কাকুর অফিসে চাকরি করে। দাঁড়াও, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। আমি বাড়িতে এলাম আর কাকুও বাড়িতে এলো, ভালো করে লক্ষ্য করো। কি লিখলাম? লিখলাম যে আমি বাড়িতে এলাম আর কাকুও বাড়িতে এলেন। ঠিক আছে, কি লিখলাম? আমি বাড়িতে এলাম, কাকুও বাড়িতে এলেন আর কাকুও বাড়িতে এলেন। ঠিক আছে, কিভাবে এলেন? এক ছেলেকে সঙ্গে নিয়ে। এক ছেলেকে সঙ্গে নিয়ে যে কাকুর অফিসে চাকরি করে। যে কাকুর অফিসে চাকরি করে, যে কাকুর অফিসে চাকরি করে। এর বাক্যটির মধ্যে ভালো করে দেখো, আমরা বাড়িতে এলাম, ভালো করে দেখো, বা আমি বাড়িতে এলাম,
এই জায়গাটা, এটা একটা সরল বাক্য। তাহলে এই যে আমি বাড়িতে এলাম, এটা একটা কি বাক্য? সরল বাক্য। কেমন? এটি একটি সরল বাক্য। আর কাকুও বাড়িতে এলো, এক ছেলেকে সঙ্গে নিয়ে যে কাকুর অফিসে চাকরি করে, এটি একটি জটিল বাক্য। আর কাকুও বাড়িতে এলেন এক ছেলেকে সঙ্গে নিয়ে যে অফিসে চাকরি করে, এটা একটা জটিল বাক্য। তাহলে এই দুটি বাক্য পরস্পর যুক্ত হয়ে নতুন একটি বাক্য গঠন করেছে, তাকে বলা হয় মিশ্র বাক্য। কি বললাম আবার বলি ভালো করে। মিশ্র বাক্য কি? যে বাক্য সরল, জটিল, যৌগিক এই তিন ধরনের বাক্যের সঙ্গে যুক্ত হয়ে জটিল এবং যৌগিক এর সঙ্গে একটা বৃহত্তর বাক্য তৈরি করে, ঠিক আছে, তাকে বলা হয় মিশ্র বাক্য। কি লিখেছি? আমি বাড়িতে এলাম আর কাকুও বাড়িতে এলেন এক ছেলেকে সঙ্গে নিয়ে যে কাকুর অফিসে চাকরি করে। তাহলে আমি বাড়িতে এলাম, এটা সরল বাক্য, আর কাকুও বাড়িতে এলেন এক ছেলেকে সঙ্গে নিয়ে যে কাকুর অফিসে চাকরি করে, এটা জটিল বাক্য। তাহলে এই দুই ধরনের বাক্য মিলেমিশে একটি বাক্য তৈরি হয়েছে, যে বাক্যটির নাম হচ্ছে মিশ্র বাক্য। কেমন? দেখো পরের প্রশ্ন, অর্থগত দিক থেকে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? দেখো অর্থগত দিক থেকে বাক্যকে সাধারণত 7টি ভাগে ভাগ করা যায়। কি কি সেই ভাগগুলো দেখো। বিবৃতিমূলক বাক্য, এটা লিখিনি, বিবৃতি বা নির্দেশক, ঠিক আছে, অনেকগুলো ভাগই আছে দেখো, বিবৃতি বা নির্দেশক। 2 হচ্ছে তোমার প্রশ্নবাচক, 3 হচ্ছে তোমার ইচ্ছা বা প্রার্থনা, 4 হচ্ছে তোমার অনুজ্ঞা, 5 হচ্ছে তোমার আবেগ বা বিস্ময়, 6 হচ্ছে তোমার কার্যকারণাত্মক বাক্য বা সন্দেহক বাচ্য, ঠিক আছে, সন্দেহবাচক। এছাড়া আরো কিছুগুলো রয়েছে, ইচ্ছাসূচক, অপটেটিভ, আবেগসূচক, বিবৃতি, প্রশ্ন, ইচ্ছা, প্রার্থনা। এছাড়া আরো একটা ভাগ আছে, সেটা হচ্ছে তোমার কার্যকারণাত্মক বাক্য, ঠিক আছে। এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য, সেটা হচ্ছে কার্যকারণাত্মক, কার্য এবং কারণ, এই জায়গাটা সাধারণত এখানে বোঝায়। এই 6 থেকে 7টি ভাগে সাধারণত এই অর্থগত দিক থেকে বাক্যকে কিন্তু ভাগ করা যায়। বিবৃতি, প্রশ্ন, অনুজ্ঞা, ইচ্ছা, কার্যকারণাত্মক, সন্দেহ এবং আবেগ, এই 7 প্রকার সাধারণত অর্থের দিক থেকে এই বাক্যকে ভাগ করা যায়। পরের প্রশ্ন দেখো, প্রথম, নির্দেশক বাক্য কাকে বলে? এই নির্দেশক বাক্যকে কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইতিবাচক বাক্য, একটা হচ্ছে নেতিবাচক বাক্য। কেমন? মানে তোমার হ্যাঁবাচক বাক্য এবং নাবাচক, মানে নেগেটিভ সেন্টেন্স এবং পজিটিভ সেন্টেন্স। কেমন? পরের প্রশ্ন দেখো, নির্দেশক বাক্য কাকে বলে? একটি উদাহরণ দাও। যে বাক্য দ্বারা কোনো কিছু বিবৃতি বা বর্ণনা করা হয় তাকে বলা হয় নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। কি বললাম? যে বাক্যের দ্বারা কোনো কিছুকে বর্ণনা করা হবে। কি করা হবে? যে বাক্যের দ্বারা, নির্দেশক বাক্য কোনটা? যে বাক্যের দ্বারা কোনো কিছুই না, শুধু বর্ণনা করা হবে, এর একটা নির্দেশক বাক্য, বর্ণনা বোঝাবে। ধরা যাক বলা হলো গরু মাঠে ঘাস খায়। কি লিখলাম? গরু মাঠে ঘাস খায়। এই গরু মাঠে ঘাস খায়, এটা একটা নির্দেশক বাক্য। কারণ এই বাক্যের মধ্যে দেখো একটা বিবৃতি দেওয়া হচ্ছে, গরু কি করে? মাঠে ঘাস খায়, একটা বিবৃতি, একটা স্টেটমেন্ট, তো এটা নির্দেশক বাক্য। কেমন? পরেরটা দেখো, অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? একটি উদাহরণ দাও। অনুজ্ঞাসূচক বাক্যের বিষয়টা কি? যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, কি বললাম? যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, বিধি, নিষেধ ইত্যাদি বোঝায়। কি বললাম? যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, এই বাক্যর দ্বারা কি বোঝাবে? তোমার আদেশ, উপদেশ মানে হচ্ছে আদেশ, উপদেশ
অনুরোধ বিধি নিষেধ ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। যেমন ধরা যাক আমি বললাম দয়া করে এখানে আসুন, বইটি টেবিলে রাখো। কি বললাম? বললাম দয়া করে এখানে আসুন, দয়া করে এখানে আসুন। কি লিখলাম? দয়া করে এখানে আসুন, বইটি টেবিলে রাখো। এগুলো হচ্ছে একটা অনুজ্ঞাসূচক বাক্য। কারণ কি বোঝাচ্ছে? আদেশ, উপদেশ বা অনুরোধ। দয়া করে এখানে আসুন, অনুরোধ করছে। বইটি টেবিলে রাখো, বললাম বইটি কোথায় রাখো? টেবিলে। বইটি টেবিলে রাখো। এটা কি দিচ্ছি? আমি আদেশ করছি, বইটি টেবিলে রাখো। তাহলে যে বাক্যের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, বিধি, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে সাধারণত বলা হয় হচ্ছে তোমার অনুজ্ঞাসূচক বাক্য। দেখো প্রশ্নসূচক বাক্য কাকে বলে? একটি উদাহরণ দাও। এই প্রশ্নসূচক বাক্য কি? যেই বাক্য দ্বারা সাধারণত কি করা হয়? কোনো কিছুকে জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, খুবই সোজা। এবং শেষে কি থাকে? শেষে একটি এই এত সুন্দর একটা চিহ্ন, যাকে বলা হয় প্রশ্নসূচক চিহ্ন। ওটা এই এই জিজ্ঞাসাটা একটা মহান জিনিস। এই জিজ্ঞাসা না থাকলে আমরা যেন কবেই মরে যেতাম, মৃত্যু আমাদের অবসান মানে নিশ্চিত ছিল এই জিজ্ঞাসা না থাকলে। এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য, প্রশ্নসূচক বাক্য। প্রশ্ন করতে পারা, প্রশ্ন তোলা। ঠিক আছে, যে কোনো স্থায়িত্বের বিরুদ্ধে প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। স্থায়িত্বের বিরুদ্ধে মানে যা চলছে, যা চিরকালীন, এর বিরুদ্ধে প্রশ্ন তোলা, একটা অপোজিট মতকে প্রতিস্থাপন করা প্রশ্নের মধ্যে দিয়ে আমরা কিন্তু পারি। তাই এই বাক্যটি খুব একটা সোশিওলজিক্যালি দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য, প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন তোলা। যারা প্রশ্ন করে ভীষণ, তাদেরকে কিন্তু আমরা অনেকেই কিন্তু সহ্য করতে পারি না, শাসকও কিন্তু সহ্য করতে পারে না। আমরা পড়েছি না লেখাগুলোর মধ্যে, সেই পথের দাবিতে, তারপরে তোমার বিভিন্ন রকম যে টেক্সটগুলো আমরা পড়েছি, সেই টেক্সটের মধ্যে কিন্তু এই প্রশ্ন জিনিসটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। যাক, সেটা অন্য পাঠ। আমরা আজকে আসি প্রশ্নসূচক বাক্যে। কি প্রশ্নসূচক বাক্য? যে বাক্যের দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন করা হয় তাকে বলা হয় হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্যের শেষে এই চিহ্নটি থাকবে, যে বাক্য দ্বারা কোনো কিছু চিহ্ন করে। তাই আমি বললাম তোমার নাম কি? বললাম যে তোমার নাম কি। এখানে একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই, দেখো, যদিও আগে দেখিয়েছি আমি। তোমার নাম কি? ঠিক আছে, তারপরে ধরো লিখলাম তুমি ভাত খেয়েছো কি? ভালো করে লক্ষ্য করো, এখানে কি লিখেছি? তোমার নাম কি। এটা দেখো কয় দীর্ঘী রয়েছে। তারপরে কি লিখলাম? তুমি ভাত খেয়েছো কি? এটা দেখো কয় হস্যি রয়েছে। কেন বলো তো এটাই দীর্ঘী আর এটাই হস্যই? কারণ দেখো তোমার নাম কি, এই প্রশ্নটার উত্তর তোমাকে দিতে হবে আমার নাম বলে একটা কথা তোমাকে লিখতে হবে। কিন্তু তুমি ভাত খেয়েছো কি এর উত্তর দিতে গেলে তোমাকে কি লিখতে হবে? হয় হ্যাঁ লিখতে হবে, নয় না লিখতে হবে। যে প্রশ্নের উত্তর সাধারণত হ্যাঁ বা না দিয়ে হয়, সেখানে কি বানান হয়? কয় হর্ষই। এবং যেখানে যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে হয় না, সেখানে হয় কয় দীর্ঘই। তাহলে যে প্রশ্নের উত্তর দীর্ঘ, দেখো এখানে দীর্ঘ বলে এখানে কি রয়েছে? দীর্ঘিকার রয়েছে। আর এটা হ্রস্ব মানে ছোট। হ্রস্ব মানে কি? হ্রস্ব মানে হচ্ছে ছোট বা স্মল, SMALL, স্মল। ঠিক আছে, আর দীর্ঘ মানে হচ্ছে লং। ঠিক আছে, তা যে প্রশ্নের উত্তর দীর্ঘ, তাই দেখো দীর্ঘিকার। এই প্রশ্নের উত্তর কি? ছোট, তাই দেখো হ্রস্ব ই কার, হ্রস্ব ই। এটা দীর্ঘ ই, দীর্ঘ ই। ঠিক আছে, দীর্ঘ ই। ঠিক আছে, এটা হ্রস্ব ই। ঠিক আছে, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন বলছে তুমি ভাত খেয়েছো কি, তুমি কি ভাত খেয়েছো, হ্যাঁ বা না, এখানে কয় হর্ষই। তোমার নাম কি, এটা কি এই প্রশ্ন উত্তর আমরা হ্যাঁ বা নাই দিতে পারবো? দিতে পারবো না, তাই এটা কয় দীর্ঘই। তাই বুঝে গেছো
প্রশ্নবোধক বাক্য। আবেগসূচক বাক্য কাকে বলে একটি উদাহরণ দাও। কাকে বলা হয় আবেগসূচক বাক্য? এই আবেগসূচক বাক্য হচ্ছে যে বাক্যের দ্বারা সাধারণত কখনো আনন্দ, বিস্ময়, দুঃখ প্রবৃত্তি বোঝায়। কি বললাম যে বাক্যের দ্বারা আনন্দ, বিস্ময় এবং দুঃখ বোঝায়। ঠিক আছে, মনে কর বলা হচ্ছে যে তোমার কি কষ্ট। ঠিক আছে, তোমার কি কষ্ট, এটা দেখো কি বোঝাচ্ছে, এই বাক্যের দ্বারা দেখো একটা বিস্ময়, দুঃখ বোঝাচ্ছে। তোমার কি কষ্ট, উফ কি গরম আজ। ঠিক আছে, বিরক্তি বোঝাচ্ছে। উফ কি আনন্দ, আজ আমরা ম্যাচটি জিতে গিয়েছি। যেদিন আমরা বিশ্বকাপ ফাইনাল হেরে গেলাম সেদিনকে আমাদের কি উফ এই রকম হারটা আমাদের ছিল, বলি না? এগুলো সব হচ্ছে বিস্ময়বোধক বাক্য বা বিস্ময় সূচক বা আবেগ সূচক বাক্য। কেমন? পরের প্রশ্ন দেখো, প্রার্থনা সূচক বা ইচ্ছা সূচক বাক্য কাকে বলা হয়? প্রার্থনা সূচক বা ইচ্ছা সূচক যে বাক্যের দ্বারা সাধারণত মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা, কি বললাম, যে বাক্যের দ্বারা মূলত ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং প্রার্থনা, ঠিক আছে, যে বাক্যের দ্বারা ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ পায়। ঠিক আছে, আকাঙ্ক্ষা প্রকাশ পায়। কিরকম ব্যাপারটা দেখো, বলা হলো যে ঈশ্বর তোমার মঙ্গল করুন। কি বললাম? ঈশ্বর তোমার মঙ্গল করুন, তুমি জীবনে সুখী হও। এই যে বাক্যটা, এখানে কি জানাচ্ছি? প্রার্থনা জানাচ্ছি। তুমি জীবনে সুখী হও, এটা আমার ইচ্ছা যে তুমি জীবনে সুখী হও। ঈশ্বর তোমার মঙ্গল করুন, আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। তাহলে এই বাক্যের মধ্যে কি হচ্ছে? মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা প্রকাশ পাচ্ছে। তো এটা একটা প্রার্থনা সূচক বাক্য বা ইচ্ছা সূচক বাক্য। কেমন? দেখো, সন্দেহ সূচক বাক্য কাকে বলে একটি উদাহরণ দাও। কি এই সন্দেহ সূচক বাক্য? যে বাক্যের দ্বারা বক্তার মনে কোনো সন্দেহ, সংশয় বা অনুমান, কি বললাম, সন্দেহ, সংশয় এবং হচ্ছে অনুমান প্রকাশ পায় যে বাক্যের দ্বারা, তাকে বলা হয় হচ্ছে তোমার সন্দেহ সূচক বাক্য। যেমন, তোরা বুঝি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস, আমি হয়তো কাল নাও যেতে পারি। ধরো বললাম যে আমি হয়তো কাল নাও যেতে পারি। এই যে বাক্যটা সন্দেহ সূচক বাক্য। আমি কাল যাব না যাব না ঠিক নেই, কি করছি আমি? এটা সংশয় প্রকাশ করছি। তাই এর একটা সন্দেহ সূচক বাক্য। যে বাক্যে সন্দেহ, সংশয়, অনুমান ইত্যাদি বোঝায় তাকে বলা হয় সন্দেহ সূচক বাক্য। সন্দেহ সূচক বাক্যের উদাহরণ, আমি হয়তো কাল নাও যেতে পারি। কেমন? পরের প্রশ্ন, শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে একটি উদাহরণ দাও। কি বললাম? শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলা হয় একটি উদাহরণ দাও। যে বাক্যে বর্ণিত একটি ঘটনা বা অবস্থার উপর অন্য কোনো একটি ঘটনা বা অবস্থা নির্ভর করে। তা যে বাক্যের বর্ণিত একটি ঘটনা বা এই একটি ঘটনার উপর অপর বাক্যে এই ঘটনা বা স্থিরটাকে নির্ভর করা হয়। তাই যে বাক্যে বর্ণিত একটি ঘটনা বা অবস্থার উপর অন্য কোনো একটি ঘটনা বা অবস্থা নির্ভর করে তাকে বলা হয়। যেমন বললাম যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা যাব না, যদি মন দিয়ে পড়ো তাহলে পরীক্ষায় পাশ করবে। মনে করো বললাম যদি মন দিয়ে পড়ো তাহলে পরীক্ষায় পাশ করবে। এখানে দেখো আমি কি লিখেছি, শর্ত রয়েছে না, যে বাক্যে বর্ণিত একটি ঘটনা বা অবস্থার উপর অন্য একটি ঘটনা বা অবস্থা নির্ভর করে। তাহলে মন দিয়ে পড়ো এটা একটা ঘটনা, এটার উপর কি নির্ভর করছে? পরীক্ষায় পাশ করবে। তাহলে এই ঘটনার উপর এটা নির্ভর করছে। তাই এটি একটি কি? শর্ত সাপেক্ষ বাক্য। কেমন? দেখো পরের প্রশ্ন, খণ্ডবাক্য বা উপবাক্য কাকে বলা হয়? এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, খণ্ডবাক্য বা উপবাক্য কাকে বলা হয়?
দেখো এই খণ্ডবাক্য বা উপবাক্য বিষয়টা কি, এটা আমরা কারকে অনেকটা কিন্তু আলোচনা করেছিলাম। কারকের প্রশ্নে আমরা কিন্তু এটা আলোচনা করেছিলাম যে খণ্ডবাক্য বা উপবাক্য বিষয়টা কি, তাই তো? দেখো আমরা সকলেই জানি সেটা হচ্ছে যে বাক্যের সাধারণত দুটি অংশ। কি কি বাক্যের দুটি অংশ? একটা হচ্ছে উদ্দেশ্য, আরেকটি হচ্ছে বিধেয়। ভালো করে বোঝাচ্ছি, ভালো করে মাথায় রাখো। কিন্তু অনেক সময় দেখা যায় একটি উদ্দেশ্য ও একটি বিধেয় নিয়ে একটি পদগুচ্ছ সম্পূর্ণ বাক্য গঠন করছে না, তার পরিবর্তে একটি বড় বাক্যের অংশ রূপে কাজ করছে। কি বললাম? একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় নিয়ে একটি বাক্য গঠন হচ্ছে না, তার পরিবর্তে একটি বড় বাক্যের অংশ রূপে কাজ করছে। এইভাবে বাক্যের যে অংশের মধ্যে নিজস্ব উদ্দেশ্য ও বিধেয় থাকে তাকে বলা হয় খণ্ডবাক্য। এই খণ্ডবাক্যের সঙ্গে বাক্যের একটি পার্থক্য, তাহলে কি পার্থক্যটা? খণ্ডবাক্য কখনোই পূর্ণ বাক্য নয়, একটি পূর্ণ বাক্যের অংশ বিশেষ। কি বললাম? খণ্ডবাক্য কখনোই পূর্ণ বাক্য নয়, একটি পূর্ণ বাক্যের অংশ বিশেষ। খণ্ডবাক্যের উদাহরণটা দিই, তাহলে দেখো তোমরা বুঝে যাবে। কি উদাহরণটা কি? যদি তুমি যাও তাহলে আমি যাব। কি বললাম? যদি তুমি যাও তাহলে আমি যাব। তাহলে আমি যাব। দেখো এই তাহলে আমি যাব, এই তাহলে আমি যাব এটা হচ্ছে একটি খণ্ডবাক্য। কেন? আমি ধরো বললাম আমি দেখতে পেলাম লোকটি চলে গেল, তাহলে আমি দেখতে পেলাম লোকটি চলে গেল, এই যে বাক্যটি, আমি দেখতে পেলাম লোকটি চলে গেল, এই যে লোকটি চলে গেল, এটা একটা খণ্ডবাক্য। তাহলে দেখো এই দুটো বাক্যের মধ্যে একটি করে খণ্ডবাক্য এবং দাগ না দেওয়া অংশ, মানে এই যে দাগ দিইনি, যদি তুমি যাও, এবং একটি করে অর্থাৎ যদি তুমি যাও একটি খণ্ডবাক্য, যদি তুমি যাও একটি খণ্ডবাক্য, এবং তাহলে আমি যাব এটা আরেকটি খণ্ডবাক্য, তাহলে আমি যাব আরেকটি খণ্ডবাক্য। লক্ষ্য করলে দেখা যাবে এই দুটি খণ্ডবাক্যের মধ্যে নিজের উদ্দেশ্য বিধেয় আছে। একটি খণ্ডবাক্যের উদ্দেশ্য তুমি এবং অপর উদ্দেশ্য হচ্ছে কি? আমি। তাহলে একটি উদ্দেশ্য হচ্ছে তুমি এবং একটি উদ্দেশ্য হচ্ছে আমি। ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? এবার কিন্তু এইটা কেন খণ্ডবাক্য হচ্ছে? এই বাক্যটার মধ্যে দেখো একটি সমাপিকা ক্রিয়া রয়েছে। খণ্ডবাক্যের মধ্যে কি থাকবে? একটা সমাপিকা ক্রিয়া থাকবে, একটা উদ্দেশ্য থাকবে, একটা বিধেয় থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল উদ্দেশ্য, মূল বিষয়, ঠিক আছে? সমাপিকা ক্রিয়া, এর মধ্যে তুমি যাও, সমাপিকা ক্রিয়া কি? না, সমাপিকা ক্রিয়া নেই এখানে। তাহলে আমি যাব, মূল যে বিষয়টা, তাহলে আমি যাব, খণ্ডবাক্য। কেমন? পরটা দেখো, বাক্যাংশ কাকে বলে? কি বাক্যাংশ? এই বাক্যাংশের মধ্যে উদ্দেশ্য এবং বিধেয় থাকবে না, সমাপিকা ক্রিয়া থাকবে না। উদাহরণ দিই, ধরো আমি লোকটিকে যেতে দেখেছি। এখানে লোকটিকে যেতে, এই যে ধরো লিখলাম আমি লোকটিকে যেতে দেখেছি, আমি লোকটিকে এই যে এটা হচ্ছে আমি লোকটিকে যেতে দেখেছি, এটা হচ্ছে একটা তোমার বাক্যাংশ। কেন এটা একটা বাক্যাংশ? ভালো করে লক্ষ্য করো, এই বাক্যটির মধ্যে উদ্দেশ্য বিধেয় আছে? নেই। মূল বিষয়টি কি? আমি দেখেছি। কি দেখেছি?
লোকটিকে যেতে, তাহলে এই গোটা বাক্যের এটা একটা অংশ, তাই এটা বাক্যাংশ। মানে আমি দেখেছি এটা একটা বাক্য, কি দেখেছি? লোকটিকে যেতে। এটা মূল বিষয় নয়, আমি লোকটিকে যেতে দেখেছি। এখানে দেখো সমাপিকা ক্রিয়া নেই, এটা সমাপিকা ক্রিয়া যেতে না, উদ্দেশ্য বিধেয় আছে তাও নেই, তাহলে এটা একটা বাক্যাংশ। আমি লোকটিকে যেতে, এটা একটা বাক্যাংশ। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, খণ্ডবাক্য বা উপবাক্য এবং বাক্যাংশের মধ্যে পার্থক্য। খুবই সোজা, খণ্ডবাক্য বা উপবাক্য। তো খণ্ডবাক্যের মধ্যে কি থাকবে? উদ্দেশ্য বিধেয় থাকবে। বাক্যাংশের মধ্যে উদ্দেশ্য বিধেয় থাকবে না। খণ্ডবাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া থাকবে, বাক্যাংশের মধ্যে সমাপিকা ক্রিয়া থাকবে না। এটাই মূল ব্যাপার। কেমন? এবার দেখো কি রয়েছে পরের প্রশ্ন। দেখো, প্রধান খণ্ডবাক্য কাকে বলে? এই প্রধান খণ্ডবাক্য, এর আগে দেখো আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে খণ্ডবাক্য, বাক্যাংশ। এরপরে আমরা দেখবো হচ্ছে এরই মধ্যে একটা বিষয়, সেটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। কি এই প্রধান খণ্ডবাক্য? বিষয়টি ভালো করে লক্ষ্য করো। সেটা হচ্ছে যে জটিল বা মিশ্র বাক্যের যে খণ্ডবাক্যটি, কি বললাম? জটিল বা মিশ্র বাক্য। দুটো বাক্যের নাম লিখি আমি এখানে, একটা লিখলাম জটিল, আরেকটা লিখলাম হচ্ছে মিশ্র। ঠিক আছে, তাহলে জটিল বা মিশ্র বাক্যের যে খণ্ডবাক্যটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, কি বললাম? জটিল বা মিশ্র বাক্যের যে খণ্ডবাক্যটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, অর্থ প্রকাশ করে, এবং অন্য এক বা একাধিক খণ্ডবাক্যকে নিজের অঙ্গরূপে আশ্রয় দান করে, তাকে প্রধান খণ্ডবাক্য বলে। কি বললাম? জটিল বা মিশ্র বাক্যের যে খণ্ডবাক্যটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, নাম্বার 1, এবং অন্য এক বা একাধিক খণ্ডবাক্যকে নিজের অঙ্গরূপে আশ্রয় দান করে। যেমন ধরো বললাম, আমি জানতাম তুমি আসবে। এই বাক্যে আমি জানতাম কিন্তু প্রধান খণ্ডবাক্য। কি বললাম? ধরো বললাম যে আমি জানতাম যে তুমি আসবে। কি বলেছি সংজ্ঞায়? জটিল বা মিশ্র বাক্যের যে খণ্ডবাক্যটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে এবং অন্য এক বা একাধিক খণ্ডবাক্যকে নিজের অঙ্গরূপে আশ্রয় দান করে, তাকে প্রধান খণ্ডবাক্য বলে। যেমন দেখো, আমি জানতাম তুমি আসবে, এই বাক্যে আমি জানতাম, এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। আমি কি জানতাম? তুমি আসবে। তুমি আসবে খণ্ডবাক্যটি দেখো জানতাম ক্রিয়ার, এই তুমি আসবে এই খণ্ডবাক্যটি, এই যে জানতাম যে ক্রিয়াটা, এই জানতাম ক্রিয়ার কর্মরূপে প্রধান খণ্ডবাক্যের আশ্রয় লাভ করেছে। মানে কেমন? মানে ব্যাপারটা এরকম ভাবে বলা যায় যে অপ্রধান খণ্ডবাক্যটি কর্ম হিসাবে প্রধান খণ্ডবাক্যের অঙ্গীভূত হয়েছে। মানে দেখো কেমন ব্যাপারটা, কিরকম এটা বোঝাই। আমি জানতাম যে তুমি আসবে, আমি কি জানতাম? তুমি আসবে। তাহলে তুমি আসবে এই খণ্ডবাক্যটির ক্রিয়া কোনটা? কোন ক্রিয়ার কর্মটা কি? জানতাম। ক্রিয়ার কর্মরূপে প্রধান খণ্ডবাক্যে দেখো আশ্রয় লাভ করেছে। মানে আমি জানতাম এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য, এবং তুমি আসবে এটা আবার একটি খণ্ডবাক্য। কিন্তু তুমি আসবে খণ্ডবাক্যটি জানতাম ক্রিয়ার কর্মরূপে প্রধান লাভ করেছে। তাহলে প্রধান খণ্ডবাক্যটি কোনটা? আমরা বলেছি প্রধান খণ্ড এবং পরবর্তীটি বাক্যের কি করছে? আশ্রয় লাভ করছে। ঠিক আছে, বোঝা গেছে? মানে এই দুটি বাক্যের মধ্যে যে একটি বাক্য দেখো রয়েছে, এই যে সম্পূর্ণ মানে জটিল ও মিশ্র বাক্যের অন্তর্গত, সে কি করবে? অর্থ প্রকাশ করবে, মেন অর্থ প্রকাশ করবে। তা তুমি আসবে, এটা কি আসবে? এটা কে জানতো? আমি জানতাম। বুঝতে পেরেছো? পরেরটা দেখো, অপ্রধান খণ্ডবাক্য কাকে বলা হয়? এই অপ্রধান খণ্ডবাক্য বিষয়টি হচ্ছে যে প্রধান খণ্ডবাক্যের ঠিক উল্টো। যে খণ্ডবাক্য কোনো স্বাধীন খণ্ডবাক্যের আশ্রয়ে বাক্যের একটি উপাদান বা পদের মতো কাজ করে, তাকে অপ্রধান খণ্ডবাক্য বলে। ইংরেজি থেকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, সাবঅর্ডিনেটেড। ঠিক আছে, ঠিক আছে। এই যে সাবঅর্ডিনেট যে ক্লজটা আমাদের মধ্যে রয়েছে, যে বাক্যাংশটা আমাদের মধ্যে রয়েছে, কিরকম দেখো, যদি তুমি যাও তাহলে আমি যাব। এখানে কোনটা? এখানে যদি তুমি যাও। কি বললাম? বললাম যদি তুমি যাও
তাহলে আমি যাব। ঠিক আছে, যদি তুমি যাও তাহলে আমি যাব। এখানে যদি তুমি যাও, এটা হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। কেন? যে খণ্ডবাক্য কোনো স্বাধীন খণ্ডবাক্যের আশ্রয়ে বাক্যের একটি উপাদান বা পদের মতো কাজ করে। কি রকম ভাবে দেখো বাক্যের উপাদান বা পদের মতো কাজ করছে? তাহলে আমি যাব। কখন আমি যাব? এর উত্তরটা দেখো, ঠিক এর বাঁ পাশে রয়েছে, যদি তুমি যাও, অপ্রধান খণ্ডবাক্য। কারণ কেন এটা অপ্রধান খণ্ডবাক্য? মূল কাজটা কি বাক্যের? আমি যাব। যে খণ্ডবাক্য কোনো স্বাধীন খণ্ডবাক্যের আশ্রয়ে বাক্যের একটি উপাদান বা পদের কাজ করে, তাহলে স্বাধীন খণ্ডবাক্য, তাহলে আমি যাব, আমি যাব। এর সঙ্গে এবার কি করছে? এর আশ্রয়, যদি তুমি যাও তাহলে আমি যাব। এখানে যদি তুমি যাও হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। মানে যে খণ্ডবাক্য কোনো স্বাধীন খণ্ডবাক্যের, যে খণ্ডবাক্য, এটা একটা খণ্ডবাক্য, যে খণ্ডবাক্য কোনো একটা স্বাধীন খণ্ডবাক্যের, কোনো একটা স্বাধীন খণ্ডবাক্যের একটি উপাদান বা একটি পদের মতো কাজ করে, তাকে অপ্রধান খণ্ডবাক্য বলা হয়। ইংরেজিতে একে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। কেমন? পরেরটা দেখো, গর্ভবাক্য কাকে বলা হয়? ঠিক আছে, এই গর্ভবাক্যকে ইংরেজিতে বলা হয় এমবেডেড সেন্টেন্স। কি বললাম? এমবেডেড সেন্টেন্স। ঠিক আছে, এই এমবেডেড সেন্টেন্স বিষয়টা কিরকম দেখো। গর্ভবাক্য খণ্ডবাক্যের আলোচনায় আমরা কি দেখেছি? প্রাসঙ্গিক খণ্ডবাক্যের আলোচনায় আমরা কি দেখেছি? অপ্রধান খণ্ডবাক্য, প্রধান খণ্ডবাক্য, এগুলো আমরা দেখেছি, তাই তো? তাই গর্ভবাক্য বিষয়টা কি? গর্ভবাক্য ঠিক খণ্ডবাক্য নয়। প্রথমত হচ্ছে মাথায় রাখতে হবে, এই গর্ভবাক্য প্রধানত কিন্তু খণ্ডবাক্য নয়। এই গর্ভবাক্য প্রধানত কিন্তু খণ্ডবাক্য নয়। খণ্ডবাক্য পারস্পরিক সম্পর্কে বাঁধা থাকে। খণ্ডবাক্য বিষয়টা কি? পারস্পরিক সম্পর্ক দেবে, এইটা হলে এটা, এটা হলে এটা। অপরদিকে গর্ভবাক্য হলো একটি বাক্যের মধ্যে স্থাপিত, কি বললাম? গর্ভবাক্য হলো একটি বাক্যের মধ্যে স্থাপিত ব্যাকরণগতভাবে সম্পর্কহীন অন্য একটি বাক্য। অর্থাৎ গর্ভবাক্য হলো বাক্যের মধ্যে স্থাপিত বাক্য। ঠিক আছে, কি হলো গর্ভবাক্য বিষয়টা? আসলে কি গর্ভবাক্য? আসলে হচ্ছে বাক্যের মধ্যে স্থাপিত বাক্য। ফার্স্ট, গর্ভবাক্য হলো বাক্যের মধ্যে একটা স্থাপিত বাক্য, অথচ ব্যাকরণগতভাবে সম্পর্কহীন। কি বললাম? ব্যাকরণগত ভাবে সম্পর্কহীন। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এই বাক্যের মধ্যে আমি কি দেখলাম? এই বাক্যের মধ্যে একটা স্থাপিত বাক্য এবং ব্যাকরণগতভাবে একটা সম্পর্কহীন বাক্য। ঠিক আছে, তাহলে দেখো এই যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই বাক্যের মধ্যে স্থাপিত বাক্য হতে হবে এবং বাক্যের ব্যাকরণগতভাবে সম্পর্কহীন হতে হবে। ঠিক আছে, তাহলে গর্ভবাক্যটি খণ্ডবাক্য নয়। খণ্ডবাক্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কে বাঁধা, নাম্বার ওয়ান। অপরদিকে গর্ভবাক্য বাক্যের মধ্যে স্থাপিত ব্যাকরণগতভাবে সম্পর্কহীন অন্য একটি বাক্য। অর্থাৎ গর্ভবাক্য হলো বাক্যের মধ্যে স্থাপিত বাক্য, অথচ যে বাক্যের মধ্যে সে স্থান পাচ্ছে সেই মূল বাক্যের সঙ্গে তার কোনো ব্যাকরণগত বা অন্যগত সম্পর্ক নেই। দেখো একটা উদাহরণ দিই। তাহলে আমি উদাহরণে বললাম, আমাদের দেশের অধিকাংশ ছেলে মেয়ে নিতান্ত ব্যতিক্রমী। উদাহরণটা ভালো করে দেখো, আমাদের দেশের অধিকাংশ ছেলে মেয়ে
নিতান্ত ব্যতিক্রমী কয়েকজনের কথা বাদ দিচ্ছি। কয়েকজনের কথা বাদ দিচ্ছি। কেরিয়ার তৈরি করার ব্যাপারে সচেতন নয়। কেরিয়ার তৈরির ব্যাপারে সচেতন নয়। ভালো করে লক্ষ্য করো, কি বলেছিলাম? বাক্যের মধ্যে স্থাপিত বাক্য এবং ব্যাকরণগতভাবে সম্পর্কহীন বাক্য। এবার এখানে একটা জিনিস দেখো, আমাদের দেশের অধিকাংশ ছেলে মেয়ে, নাম্বার 1, নিতান্ত ব্যতিক্রমী কয়েকজনের কথা বাদ দিচ্ছি, কেরিয়ার তৈরির ব্যাপারে সচেতন নয়। তাহলে এখানে দেখো, এই নিতান্ত ব্যতিক্রমী, এটা হচ্ছে একটা গর্ভবাক্যের উদাহরণ। এই নিতান্ত ব্যতিক্রমী কয়েকজনের কথা বাদ দিচ্ছি। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু তোমার, মানে আমাদের দেশের অধিকাংশ ছেলে মেয়ে কেরিয়ার তৈরির ব্যাপারে সচেতন নয়, এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু এখানে আমরা কি জিনিস পেয়েছি? বাক্যের মধ্যে স্থাপিত বাক্য, তাহলে মিলছে, এটা বাক্যের মধ্যে একটা স্থাপিত বাক্য, ব্যাকরণগতভাবে সম্পর্কহীন। এই বাক্যটা যদি এখানে নাও লিখতাম, আমার বাক্যটা কিন্তু কোনো সমস্যাই হতো না। ধরো এইটা বাদ দিয়ে আমি ধরো এটা বললাম, আমাদের দেশের অধিকাংশ ছেলে মেয়ে কেরিয়ার তৈরির ব্যাপারে সচেতন নয়। ঠিক আছে, আমাদের দেশে অধিকাংশ ছেলে মেয়ে কেরিয়ার তৈরির ব্যাপারে সচেতন নয়। যদি আমি ধরো শুধু এইটাই বলতাম, তাহলে বাক্যটার মধ্যে কোনো সমস্যা হতো, তৈরি হতো না। কিন্তু মাঝখানে কি লিখেছে? নিতান্ত ব্যতিক্রমী কয়েকজনের কথা বাদ দিচ্ছি। এটা কিন্তু বাক্যের মধ্যে স্থাপিত বাক্য, কিন্তু বাক্যের গত ব্যাকরণগতভাবে এটা একটা সম্পর্ক। সাধারণত এই যে উদাহরণগুলো আমি সাধারণত দিলাম, দুটি মানে কৃতজ্ঞতা শিক্ষার হিসেবে আমি বামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ এবং অনন্য পাঠক বলে একজন শিক্ষকের মানে আমি নাম এখানে নিচ্ছি, কারণ এই দুজনের কাছে আমি কৃতজ্ঞ এই ব্যাকরণের এই প্রশ্ন উত্তর তৈরি করতে, আলোচনা করতে। যাই হোক, এবং এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে বাক্যগুলো যা তোমাদেরকে আলোচনা করলাম, মাধ্যমিকের পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণত এই প্রশ্নগুলোই দেখবে অতি সংক্ষিপ্তভাবে তোমাদের পরীক্ষায় আসবে। এর বাইরে সাধারণত কোনো প্রশ্ন আসবে না, মানে অতি সংক্ষিপ্তের ক্ষেত্রে। এইগুলোর নিয়ে যদি কনসেপ্ট তোমাদের সাধারণভাবে যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আর কোনো সমস্যায় তোমাদেরকে পড়তে হবে না। ঠিক আছে, এবার তোমরা মাধ্যমিকের প্রস্তুতিকে খুব জোরদার এবং মজবুত করবার জন্য আমাদের কিন্তু একটা কতগুলো জিনিস নিয়মিতভাবে অভ্যাস করতে হবে। সেই বিষয়টা কি? সেটা হচ্ছে নিয়মিতভাবে পড়া। ব্যাকরণগুলো পড়বে, টেক্সট পড়বে। এই নিয়মিত পড়া যে বিষয়টা, এটা তুমি তখনই পারবে যখন তোমার মনোযোগটা সর্বোচ্চ হবে। আর যদি মনোযোগ সর্বোচ্চ তোমার থাকে, তাহলে এই যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এখানে অনেকেই কিন্তু আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমরা নিজেরাই কিন্তু উত্তর দিয়ে ফেলবে। আর সেখানে সেই উত্তর দিতে গিয়ে বা নিজে থেকে উত্তর তৈরি করতে গিয়ে যদি দেখো তোমাদের মধ্যে কোনো খামতি রয়েছে, কোনো ল্যাক রয়েছে, তাহলে বুঝতে হবে কিন্তু তোমাদের পড়াশোনাটার মধ্যেও কিন্তু কোনো খামতি রয়ে গেছে। তাই সেই পড়াশোনাকে আরো বেশি করে মজবুত, আরো বেশি করে জোরদার করার জন্য তোমাদের প্রয়োজন একটা নিয়মিত পাঠ্যাভ্যাস, যাকে আমরা বলি স্টাডি ফ্লো। কি এই স্টাডি ফ্লো? দেখে নাও তো স্টাডি ফ্লো বিষয়টি আসলে ঠিক কি। স্টাডি ফ্লো ক্লাস 10 এর স্টুডেন্টসদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য।
এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1 কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2 লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3 ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4 কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5 মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6 আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই ক্লাস 10 ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। তাহলে তোমরা দেখে নিলে যে স্টাডি ফ্লো বিষয়টি ঠিক কি, ঠিক আছে? তাহলে পরীক্ষায় তোমাদের ভালো রেজাল্টের জন্য এই স্টাডি ফ্লোটিকে কিন্তু তোমাদের মেনটেন করতেই হবে, নইলে পরীক্ষায় ভালো রেজাল্ট মানে মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর তোমরা কিন্তু ঘরে তুলতে পারবে না। তাই পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য এই স্টাডি ফ্লোটিকে অবশ্যই তোমরা মেনটেন করো। চলো দেখে নিই আমরা আমাদের পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন রয়েছে সাধারণত নির্দেশ অনুযায়ী বাক্যের রূপান্তর করো। এখানে আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে সাধারণভাবে যে তোমাদের পরীক্ষায় যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো থাকে সেখানে আমরা কি করেছি, ডিরেক্ট বাক্যকে পরিবর্তন করতে বলেছি। তাহলে তোমরা মিলিয়ে নিতে পারবে যে কি ধরনের বাক্য কি রকম ভাবে পরিবর্তন সাধারণত করে। এতক্ষণ ধরে আমরা বাক্যের যে পার্টগুলো রয়েছে, সরল, যৌগিক, জটিল, যৌগিক, ঠিক আছে, বিস্ময়বোধক, অনুজ্ঞা, প্রার্থনা সূচক, এরকম নানা প্রকার বাক্যগুলো নিয়ে আলোচনা করেছি। সেই বাক্যগুলো কি রকম হতে পারে তার উদাহরণ নিয়েও আমরা আলোচনা করেছি। এবার আমরা চলে যাব বাক্য পরিবর্তন এই ব্যাপারটির মধ্যে। তাহলে চলো তো বাক্য পরিবর্তনের প্রথম প্রশ্ন দেখো তো কি রয়েছে, দেখো তো পারো কিনা এটা। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কি বাক্যে পরিবর্তন করতে বলছে? জটিল বাক্যে। তাহলে জটিল বাক্যের ক্ষেত্রে আমরা কি দেখেছি, কি থাকবে? যখন, তখন, যদিও, তদিও, এই যে বিষয়গুলো। তাহলে এখানে কি হবে? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কি হবে? যখন কথাটা তপন শুনলো তখন তার চোখ মার্বেল হয়ে গেল। মানে যখন কথাটা শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল। তাহলে যখন কথাটা শুনলো, যখন কথাটা শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল। দেখো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কি বলেছিল? জটিল বাক্যে। তাহলে আমরা এখানে কি লিখলাম? যখন এবং হচ্ছে তখন। জটিল বাক্যের সংজ্ঞায় আমরা কি বলেছিলাম? যে এই বাক্যের মধ্যে সাধারণত দুটো কর্তা থাকতে পারে, দুটো ক্রিয়া থাকতে পারে। তাহলে কথাটা শুনলো
তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল। তাহলে এখানে দেখো এই দুটো জিনিস দিয়ে বাক্যটাকে আমরা জুড়ে দিলাম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, প্রশ্নবোধক বাক্যে বলছে। তাহলে ক্রমশ কথাটাও কি ছড়িয়ে পড়ে না? যদি এটা করা যায়, কি বললাম, ক্রমশ কথাটাও কি ছড়িয়ে পড়ে না? ক্রমশ কথাটাও কি ছড়িয়ে পড়ে না? এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যে রয়েছে। দেখো, তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? কি বলছে? তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? কিসে বাক্য পরিবর্তন করতে বলছে? দেখো, নির্দেশক বাক্যে। এটা কি বলা যায়? নির্দেশক মানে স্টেটমেন্ট, একটা বিবৃতি বোঝাবে। তাহলে ডিরেক্টলি এরকম ভাবে বলে দেওয়া যায়, তবে তপনেরও লেখক হতে কোনো বাধা নেই। কি বললাম? তবে তপনেরও লেখক হতে কোনো বাধা নেই। কেমন? পরেরটা দেখো, তা জানে না তপন, তা জানে না তপন। তাহলে এটা কি লেখা যায়? তা তপনের অজানা রইল, অজানা রইল। দেখো ভালো করে এই জায়গাটা, তা জানে না তপন হ্যাবাচক। তোমরা অনেকে হ্যাবাচক করতে দিলে কি করে দাও বলো তো? তোমরা লিখে দাও তা জানে তপন। যে তা জানে তপন আমি লিখে দিই, তাহলে ব্যাপারটা কি হবে? বাক্যের যে অর্থটা, মানে তপন সেটি জানে না, এই অর্থটাই তো বদলে যাবে। অর্থ বদলালে কিন্তু হবে না। হ্যাবাচক বা না বাচকের ক্ষেত্রে অর্থকে ঠিক রেখে সেটাকে পজিটিভ আইদার নেগেটিভ এটার মধ্যে পরিবর্তন করতে বলেছে। তাহলে দেখো, তা জানে না তপন মানে তা তপনের অজানা রইল। এই অজানা রইল মানে কি? তপন জানে না। কেমন? পরেরটা দেখো, ছোট মাসি আর মেসো একদিন বাড়িতে এলো, একদিন বেড়াতে এলো। ছোট মাসি এবং মেসো একদিন বেড়াতে এলো। এটাকে সরল বাক্যে করতে বলছে। তাহলে কি লিখবে? ছোট মাসি সহ মেসো একদিন বেড়াতে এলো, তাই তো? ছোট মাসি সহ মেসো, তাহলে ছোট মাসি যেমন আছে তেমন রাখবে। এখানে তুমি শুধু কি লিখবে? সহ। মেসো, এই আটটা আর তখন আর হবে না। ছোট মাসি সহ মেসো একদিন বেড়াতে এলো। ঠিক আছে, তাহলে আর যখনই আমি দিচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে কিন্তু তোমার যৌগিকের। ঠিক আছে, তাহলে লিখবো ছোট মাসি সহ মেসো একদিন বেড়াতে এলো। সরল, একটাই সরল বাক্যে একটা সাবজেক্ট, একটা অবজেক্ট, একটা ভার্ব। কেমন? পরের প্রশ্ন দেখো, আয় আরো বেঁধে বেঁধে থাকি, নির্দেশক স্টেটমেন্ট বলছে। তাহলে আরো বেঁধে বেঁধে থাকতে বলা হচ্ছে, তাই তো? নির্দেশক বাক্যে কি লিখবো? আরো বেঁধে বেঁধে থাকতে বলা হচ্ছে। তাহলে আরো বেঁধে বেঁধে থাকতে বলা হচ্ছে। নির্দেশক মানে স্টেটমেন্ট বা বিবৃতি চেয়েছে, তো এইটা এরকম ভাবে লিখতে হবে, আরো আরো বেঁধে বেঁধে থাকি, আরো বেঁধে বেঁধে থাকতে বলা হচ্ছে। পরেরটা দেখো, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে মানে আমরা ফিরেছি এবং তা দৌড়ে দৌড়ে। তাহলে আমরা ফিরেছি এই জায়গাটাই লিখতে শুধু হবে এবং তা দৌড়ে দৌড়ে। আমরা ফিরেছি এবং তা দৌড়ে দৌড়ে, যৌগিক বাক্যে। তাহলে যৌগিক বাক্য আমরা কি দেখলাম? দুটো বাক্য, আমরা ফিরেছি এটা একটা বাক্য এবং তা দৌড়ে দৌড়ে এটা একটা বাক্য। এই দুটোকে আমি কি দিয়ে দুললাম? এবং দিয়ে। এবংটাকে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় কনজাংশন, বাংলায় বলা হয় অব্যয়। কেমন? পরেরটা দেখো, আমাদের পথ নেই কোনো, আমাদের পথ নেই কোনো। আমাদের কি আর পথ আছে? কি লিখবে এটা? লিখবে হচ্ছে আমাদের আর কি পথ আছে? দেখো একটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। তাহলে আমাদের আর কি পথ আছে মানে
আমাদের পথ নেই কোনো, এই একটা ভালো করে জিনিস লক্ষ্য রাখো। এই বাক্যটার মধ্যে কি বলছে? আমাদের পথ নেই কোনো, পুরো ডিরেক্টলি জানিয়ে দিচ্ছে যে আমাদের কোনো পথ নেই। তাহলে এই আমাদের পথ নেই কোনো যখন বলছে, তাহলে এটাকে যখন প্রশ্নবোধক বাক্য করতে বলছে তখন তুমি এটাকে কি করবে? এই প্রশ্নবোধক বাক্যটাকে হ্যাঁবাচক করে দেবে। মানে আমাদের পথ আছে, তার মাঝখানে শুধু কি জুড়ে দেবে? কি। আমাদের কি পথ আছে? হ্যাঁ না না। আমাদের আর কি পথ আছে? না, আমাদের আর পথ নেই। বুঝতে পেরেছ? পরেরটা দেখো, সেই কলমে সোনার অঙ্গ হীরের হৃদয়। কি বলছে? সে কলমের সোনার অঙ্গ হীরের হৃদয়। কি লিখবে? সেই কলমের সোনার অঙ্গ হীরের হৃদয়, মানে ওহ, সেই কলমের সোনার অঙ্গ হীরের হৃদয়, আবেগসূচক বাক্য। লাস্টে কি দিয়ে দেবে? বিস্ময়বোধক চিহ্ন দিয়ে দেবে। পরেরটা দেখো, সস্তার একটা পাইলট নিয়ে যাও, নির্দেশক বলছে। তাহলে কি লিখবে? সস্তার একটি পাইলট, মানে সস্তার একটি পাইলট নিয়ে যেতে বলা হচ্ছে। কেন? দেখো, নির্দেশক বলছে, পুরোপুরি স্টেটমেন্ট, যে বিবৃতি দিতে বলছে যে সস্তাটি পাইলট নিয়ে যাও, নিয়ে যাও, অনুরোধ করছিল। তো সস্তাটি নিয়ে যে আদেশ দিচ্ছে, নির্দেশ দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি নির্দেশ দিচ্ছে। এবার তুমি কি লিখবে? সস্তাটি পাইলট নিয়ে যেতে বলা হচ্ছে, নিয়ে যাও। ঠিক আছে? পরেরটা দেখো, বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। তাহলে বাইরে ফেললে যদি গরু খেয়ে নেয় তবে অমঙ্গল। তাহলে বাইরে ফেললে যদি গরু খেয়ে নেয়, মানে এখানে হয়ে যাবে হচ্ছে যদি, গরু নিলে হবে না, হবে এটা তখন হয়ে যাবে হচ্ছে নেয়। যদি গরু খেয়ে নেয়, এখানে কি হয়ে যাবে? তাহলে অমঙ্গল। তাহলে আমার প্রশ্ন কি ছিল? আমার প্রশ্ন ছিল হচ্ছে, এটা কাটলাম না, আর রইল, বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। জটিলে কি করব? বাইরে ফেললে যদি গরু খেয়ে নেয়, যদি গরু খেয়ে নেয় তাহলে অমঙ্গল। ঠিক আছে? এইটা তখন কিন্তু আর নিলেটা কিন্তু আর হবে না, তার পরিবর্তে কি হবে? নেয়। বাইরে ফেললে যদি গরু খেয়ে নেয় তাহলে অমঙ্গল। ঠিক আছে? জটিল বাক্যে। এবার দেখো কি বলছে, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। তাহলে কি লেখা বলা যায়? পণ্ডিত মশাইয়ের কলম কানে গুজে রাখার জন্য অখ্যাত ছিল না। তাহলে পণ্ডিত মশাইয়ের কলম কানে গুজে রাখার জন্য, তাহলে পণ্ডিত মশাইয়ের কলম, এটা যেমন আছে তেমন থাকবে কলম, তারপরে এখান দিয়ে শুরু হবে, কানে গুজে রাখার জন্য অখ্যাত ছিল না। অখ্যাত ছিল না, এইটা হবে না। ঠিক আছে? তাহলে পণ্ডিত মশাইয়ের কলম কানে গুজে রাখার জন্য অখ্যাত ছিল না। দেখো, নাবাচক বলছে খ্যাত ছিল, এই খ্যাতটাকে আমি বদলে দিলাম কিসে? অখ্যাত। অখ্যাত মানে কি? অখ্যাত ছিল না করে দিলাম। তো অখ্যাত ছিল না মানে কি? খ্যাত ছিল। তো পণ্ডিত মশাইয়ের কলম কানে গুজে রাখার জন্য অখ্যাত ছিল না। পরেরটা দেখো, মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়, আবেগসূচক। কি বলছে? বলছে মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। তাহলে লিখবে উফ, কি যে মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। কি লিখবে? উফ। উফ, কি যে মুশকিল হতো কলমের মুখটি চিড়ে দেওয়ার সময়। কেমন? পরেরটা দেখো, 101 টাকার থলিটা
পরেরটা দেখো, 101 টাকার থলিটা সেই উপরেই পড়ে রইল, জটিল বাক্যে 101 টাকার থলিটা সেই ওপরেই পড়িল। তাহলে 101 টাকার থলিটা সেই ওপরেই পড়ে রইল, জটিল বাক্যে বলতে কি লিখবে? 100 টাকার যে থলিটা ছিল, কি লিখবে? 100 টাকার যে থলিটা ছিল সেটা ওপরেই পড়ে রইল। 100 টাকার যে থলিটা ছিল, তাহলে লিখতে হবে 100 টাকার যে থলিটা ছিল, 100 টাকার যে থলিটা ছিল সেইটা হবে না, এখানে লিখতে হবে তখন সেটা ওপরেই পড়ে রইল। কেমন? পরেরটা দেখো, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না, প্রশ্নবোধক বাক্য। তাহলে ভ্রমণ করে দেখবার কি কোনো দরকার আছে? তার মানে ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না, এটা কিন্তু আমি কি লিখি? ভ্রমণ করে দেখবার আর কোনো দরকার আছে কি? তাহলে দেখে নেবো, লেখা যায় ভ্রমণ করে দেখবার আর কোনো দরকার আছে কি? ভ্রমণ করে দেখবার আর কোনো দরকার আছে কি, এটা প্রশ্নবোধক বাক্য। ভ্রমণ করে দেখবার আর তো কোনো দরকার হয় না, যেহেতু নাই রয়েছে আমি এখানে কি করলাম? হ্যাঁ করে দিলাম। ভ্রমণ করে দেখবার দরকার আছে, এবার এটাকে প্রশ্ন করে দাও, ভ্রমণ করে দেখবার আর কি কোনো দরকার আছে? নেই, তাই ভ্রমণ করে দেখবার কোনো দরকার হয় না, প্রশ্নবোধক বাক্য। পরেরটা দেখো, সে ভয়ানক দুর্লভ জিনিস, সে ভয়ানক দুর্লভ জিনিস, না বাচক, তাই তো? তাহলে না বাচক এটা কি করা যায়? সে ভয়ানক দুর্লভ জিনিস, তাহলে না বাচকে করবে হচ্ছে মানে সে সুলভ, তাই তো? ব্যাপারটা সুলভ, দুর্লভ মানে যেটা পাওয়া যায় না। তাহলে সে ভয়ানক সুলভ জিনিস নয়, তাহলে সে ভয়ানক সুলভ জিনিস নয়, ঠিক আছে? পরেরটা দেখো, অদৃষ্ট কখনো হরিদ্বার, এটা দয় বয়টা হবে না, ঠিক আছে? এটা লিখতে হবে হচ্ছে হরিদ্বার, হরিদ্বার হয়ে গেছে, হরিদ্বার। অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না, অদৃষ্ট কখনো এই ভুল ক্ষমা করবে না। তাহলে প্রশ্নবাচকে করতে বলেছে, তাহলে প্রশ্নবাচকে যেহেতু এটা না বাচকে রয়েছে, তাহলে এটা কি করে দেবো? হ্যাঁ বাচকে করে দেবো। অদৃষ্ট হরিদ্বার এই ভুল ক্ষমা করবে, হ্যাঁ বাচক করে দিলাম। এবার এটাকে প্রশ্নবাচক করো, অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবেন কি? তাহলে অদৃষ্ট কখনো, তাহলে লিখবে অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবেন কি? তাহলে অদৃষ্ট কখনো এই ভুল ক্ষমা করবেন, লাস্টে জুড়ে দাও প্রশ্ন, কি? প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। প্রশ্নবোধক বাক্যে যখন দেখছি এটা না বাচকে থাকবে তখন সেটা হ্যাঁ বাচকে করে দেবে, প্রশ্নবোধক বাক্যে যখন এটা হ্যাঁ বাচকে থাকবে সেটাকে এটাকে না বাচকে করে দিয়ে কি যোগ করে দেবে, ব্যাস প্রশ্নবোধক হয়ে যাবে। পরেরটা দেখো, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তাহলে যদি তিনি থাকতেন বা যদি থাকতাম বা যদি তিনি থাকতেন তাহলে গিয়ে একবার পায়ের ধুলো নিতাম। যদি দিয়ে হবে, এটা যদি আর তাহলে দিয়ে হবে। তো যদি থাকলে একবার পায়ের ধুলো, যদি থাকতেন তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। এখানে শুধু যদি যোগ করে দাও, যদি থাকতেন তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, এটা এখানে লিখে দাও, হয়ে গেল। পরেরটা দেখো, আমাকে বলবেই বা কে? নির্দেশক। তাহলে আমাকে বলবেই বা কে, তাহলে মানে আমাকে কেউ বলার নেই, তাহলে এটা কি লিখবে? আমাকে বলার কেউ নেই, আমাকে বলার কেউ নেই।
পরেরটা দেখো, কেউ চিনতে পারবে না, কেউ চিনতে পারবে না, ইতিবাচকে করতে বলছে, মানে হ্যাঁ বাচকে করতে বলছে। তাহলে সবারই অচেনা লাগে। সবারই অচেনা লাগে, ঠিক আছে। পরেরটা দেখো, ধনীরা প্রায়ই কৃপণ হয়। তাহলে যারা ধনী তারা প্রায়ই কৃপণ হয়, তাহলে কি লিখতে হবে? যারা ধনী তারা প্রায়ই কৃপণ হয়। যারা ধনী তারা প্রায়ই কৃপণ হয়। পরেরটা দেখো, অনেকের জীবনে প্রথমে দুঃখ আসে। কি বলছে? অনেকের জীবনে প্রথমে দুঃখ আসে, পরে সুখ আসে। কি বলছে? অনেকের জীবনে প্রথমে দুঃখ আসে, পরে সুখ আসে। কি করতে বলছে? সরল বাক্য করতে বলছে। তাহলে অনেকের জীবনে দুঃখের পর সুখ আসে, তাহলে এটা কি লিখবে? অনেকের জীবনে, অনেকের জীবনে প্রথমে দুঃখ আসে, তাই তো? তাহলে অনেকের জীবনে দুঃখের পর সুখ আসে। অনেকের জীবনে দুঃখের পর সুখ আসে, ঠিক আছে। এটা সরল বাক্যে করতে বলছে। দেখো, অনেকের জীবনে প্রথমে দুঃখ আসে, তারপরে সুখ আসে। এটাকে আমি একটা বাক্যে করে ফেললাম, অনেকের জীবনে দুঃখের পর সুখ আসে। কেমন? পরের প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, বিদ্বান হলেও তার অহংকার নেই। যৌগিক বাক্য। যৌগিক বাক্যে বিদ্বান হলেও তার অহংকার নেই, তাহলে এটা যৌগিক বাক্যে করতে বলেছে, মানে সংযোজক অব্যয় আমাকে যুক্ত করতে বলেছে, তাই তো। এটা জটিল বাক্যে দিলে কি করতে? জটিল বাক্যে দিলে লিখতে হতো, যদিও তিনি বিদ্বান তবুও তার অহংকার নেই, তাই তো। এটা জটিল বাক্যে লিখতে হবে, কিন্তু আমাদের দিয়ে যৌগিক বাক্যে, তাই এটা কি লিখবো? তিনি বিদ্বান কিন্তু তার অহংকার নেই। এটা কি লিখবো? তিনি বিদ্বান কিন্তু তার অহংকার নেই, ঠিক আছে। বিদ্বান হলেও তার, তাহলে এটা তারটা তিনি হয়ে যাবে। তাহলে তিনি বিদ্বান, তিনি বিদ্বান কিন্তু অহংকার নেই। ঠিক আছে। যৌগিক বাক্যে এই যে সংযোজক অব্যয় যুক্ত হয় কিন্তু। দেখো, মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, তাই তো, মানে পছন্দ করে না। তাহলে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, কি লিখবে? মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। পরেরটা দেখো, এই জন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা না বলে পারে না। এই জন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা না বলে পারে না, হ্যাঁ বাচকে করতে বলছে। তাহলে কি লিখবে? এই জন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা বলে, না বলে পারে না। তাহলে এই জন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা, এখানে শুধু কি হয়ে যাবে? বলে। হ্যাঁ বাচক, এই জন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা না বলে পারে না, তখন এই জিনিসটা আর হবে না, এটা কাটা হয়ে যাবে। তখন কি হবে? এই জন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা বলে। দেখো পরেরটা, বাংলাদেশের রাজধানীর নাম কি তা জানতে চাই। প্রশ্নবোধক বাক্য। কি বলছে? বাংলাদেশের রাজধানীর নাম কি তা জানতে চাই। তাহলে কি এখানে কি, এটা তাহলে প্রশ্নবোধক বাক্যে কি লিখতে হবে? বাংলাদেশের রাজধানীর নাম কি, মানে শুধু এতটা হবে, এটা হবে না, ঠিক আছে। বাংলাদেশের রাজধানীর নাম কি বলে রাজু জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে। পরেরটা দেখো, সত্য কথা না বললে বিপদে পড়েছি। সত্য কথা না বলে বিপদে পড়েছি। যেহেতু সত্যি কথা বলিনি, তাহলে কি লিখবে? যেহেতু সত্যি কথা বলিনি সেই কারণে বিপদে পড়েছি, ঠিক আছে। পরেরটা দেখো,
আমারও ইহাদের উপর সহোদর স্নেহ আছে, নেতিবাচকে করতে বলছে। কি বলছে? বলছে আমারও ইহাদের ওপর সহোদর স্নেহ আছে। তাহলে আমারও ইহাদের ওপর সহোদর স্নেহ যে নেই তা নয়। কি লিখবে? আমারও ইহাদের ওপর, আমারও ইহাদের ওপর, ইহাদের ওপর, এইটা যেমন আছে তেমনই লাগবে। আমাদের ইহাদের ওপর যে সহোদর স্নেহ, এটাও ঠিক থাকবে, নেই তা নয়। তাহলে আমারও ইহাদের ওপর, তারপরে এটা হবে আমাদের, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে আমারও ইহাদের ওপর যে সহোদর স্নেহ, এটা 3 নম্বরে বলেছি, সহোদর স্নেহ নেই তা নয়। ঠিক আছে, নেতিবাচকে। পরেরটা দেখো, এসব কথা সে মুখে আনিতে পারিত না, হ্যাঁ বাচক। এসব কথা সে মুখে আনিতে অপারগ। তাহলে এসব কথা সে মুখে আনিতে, এখানে শুধু পারিত নাটা হবে না, এর বদলে কি হবে? অপারগ। অপারগ মানে পারে না। তাহলে এসব কথা সে মুখে আনিতে অপারগ। দেখো আবার মনে করিয়ে দিই, পারিত না এটাকে তোমরা কিন্তু কখনোই হ্যাবাচক এরকম করে দেবে না, এসব কথা সে মুখে আনিতে পারিত, তা নয়। এসব কথা সে মুখে আনিতে পারিত না, এই পারিত নাটাকে তোমাকে হ্যাবাচকে লিখতে হবে। ধরা যাক বললো যে করবেন না, ধরা যাক বললো ধরো করবেন না, এটাকে বলছে তুমি হ্যাবাচকে করো, এটা তাহলে এটা হচ্ছে না বাচক। তাহলে এটার হ্যাবাচক কি হবে? এটার হ্যাবাচক কি করবেন না, তা নয়। করবেন না হ্যাবাচক কিন্তু করবেন, এটা নয়। করবেন না হ্যাবাচক হচ্ছে নিষেধ বা নিষিদ্ধ। বুঝতে পেরেছো? এটা হচ্ছে মূল জায়গা। কেমন? পরেরটা দেখো, ছাত্রদের বিদ্যালয়ের সংখ্যা গণনা করা যায় না। কি লিখেছে? ছাত্রদের বিদ্যালয়ের সংখ্যা গণনা করা, প্রশ্নসূচক। তাহলে কি লিখতে হবে? ছাত্রদের বিদ্যালয়ের সংখ্যা গণনা করা যায়, হ্যাবাচকে করো। তারপরে কি করো? এটাকে প্রশ্ন করো। তাহলে ছাত্রদের বিদ্যালয়ের সংখ্যা কি গণনা করা যায়। তাহলে যখন প্রশ্নবোধক বাক্যে দেখো এটা কি রয়েছে, এটা নাই রয়েছে। যখনই প্রশ্নবোধক বাক্য নাবাচক বাক্যে থাকবে, সবার প্রথমে কি করবে? সেই বাক্যটাকে হ্যাবাচক করে দাও। মনে মনে কি করবে? হ্যাবাচক করে দাও। ছাত্রদের বিদ্যালয়ের সংখ্যা গণনা করা যায়, হ্যাবাচক করে দিলাম, তাই তো? ছাত্রদের বিদ্যালয়ের সংখ্যা গণনা করা যায়। এরপরে কি করব? এখানে শুধু একটা কি বসিয়ে দেব, ব্যাস হয়ে গেল। তো ছাত্রদের বিদ্যালয়ের সংখ্যা কি গণনা করা যায় না, ছাত্রদের বিদ্যালয়ের সংখ্যা গণনা করা যায় না। ঠিক আছে, এরপরে দেখো, তোমাকে এই কটা দিন মাত্র জানিলাম, তবু তোমার হতেই ও রহিল। কি বলছে? তোমাকে এ কটা দিন মাত্র জানিলাম, তবু তোমার হাতেই ও রহিল। দেখো এটাকে সরল বাক্যে করতে বলছে। কি সরল বাক্য করতে বলছে? তোমাকে কটা দিন মাত্র জানিলাম, এটা একটা বাক্য। এরপরে দেখো, তবু তোমার হাতেই ও রহিল। তাই কি করবে? তোমাকে এ কটা দিন মাত্র জানা সত্ত্বেও তোমার হাতেই ও রহিল। তোমাকে এ কটা দিন জানা সত্ত্বেও সে তোমার হাতেই রহিল। কেমন? পরেরটা দেখো, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, জটিল। যদি ইচ্ছা থাকে তাহলে পৃথিবীতে সবকিছুই করা সম্ভব। তাহলে অসম্ভব বলে কিছু নেই, তাহলে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই সম্ভব। তাহলে ব্যাপারটা এরকম লিখতে হবে, যদি ইচ্ছা থাকে তাহলে পৃথিবীতে সবকিছুই করা সম্ভব। অসম্ভব বলে মানে কিছু নেই, মানে কি যে সবকিছুই করা অসম্ভব, করা অর্থে বোঝাচ্ছে। তাহলে কি লিখতে হবে? যদি ইচ্ছা থাকে তাহলে পৃথিবীতে সবকিছুই করা সম্ভব। ঠিক আছে, পরেরটা দেখো, সে অনেক চেষ্টা করে সাফল্য লাভ করেছে, যৌগিক। সে অনেক চেষ্টা করে সাফল্য লাভ করেছে, সে অনেক চেষ্টা করেছে তাই সাফল্য লাভ করেছে। সে অনেক চেষ্টা করেছে এবং সাফল্য লাভ করেছে।
তাহলে কি লিখবে? সে অনেক চেষ্টা করেছে, সে অনেক চেষ্টা, এখানে শুধু লিখে দেবে হচ্ছে করেছে এবং, তাহলে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা 3 নম্বর পার্ট, এটা হবে না, করের জায়গায় করেছে হয়ে যাবে। তাহলে সে অনেক চেষ্টা করেছে এবং সাফল্য লাভ করেছে যৌগিক বাক্যে। পরেরটা দেখো, এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না, হ্যাঁ বাচক। এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না, এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারা অসম্ভব। তো এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না, এটা যে আছে এটা হবে না। তো এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারা হয়ে যাবে হচ্ছে অসম্ভব। ঠিক আছে, পরেরটা দেখো, আমি যে গান গাই তাহা যৌবনের গান। তাহলে এটা কি লিখতে হবে? খুবই সোজা, এটা লেখো যে বড় বড় করে লিখছি, আমি যৌবনের গান গাই। ঠিক আছে, পরেরটা দেখো, যার বিদ্যা আছে তিনি সর্বত্র পূজিত হন। যার বিদ্যা আছে তিনি সর্বত্র পূজিত হন, যৌগিক বাক্যে বলছে। তাহলে কি লিখতে হবে? লিখতে হবে যে যার বিদ্যা আছে, তাই তো? তাহলে লেখো যে মানে যার বিদ্যা আছে তিনি সর্বত্র পূজিত হন, তাই তো? তাহলে লিখতে হবে না, বিদ্যা আছে, এটা লেখো হচ্ছে যে বিদ্যা আছে, বিদ্যা আছে তাই তিনি সর্বত্র পূজিত হন। বিদ্যা আছে তাই তিনি সর্বত্র পূজিত হন। বিদ্যা আছে মানে তিনি বিদ্বান তাই সর্বত্র পূজিত, মানে এটা আরো ভালো করে বলা যায়। ধরো যে তিনি বিদ্বান তাই সর্বত্র পূজিত হন। ঠিক আছে, কেহ কহিয়া দিতেছে না কিন্তু তপবন বলে বোধ হইতেছে। মিশ্র বাক্য বলছে, মিশ্র বাক্য, অনেকক্ষণ পর মিশ্র বাক্যের একটা উদাহরণ পেলাম। কেহ কহিয়া দিতেছে না কিন্তু তপবন বলিয়ে বোধ হইতেছে। কি লিখতে হবে? যদিও কেহ কহিয়া দিতেছে না, কি লিখতে হবে? যদিও কেহ কহিয়া দিতেছে না, যদিও কেহ কহিয়া দিতেছে না কিন্তু তপবন বলে বোধ হইতেছে। কিন্তু তপবন বলে বোধ হইতেছে। ঠিক আছে, দেখো এতে দোষ নেই, প্রশ্নবোধক বাক্য। এতে দোষ কি? এতে কি কোনো দোষ আছে? না, এতে দোষ কি? ঠিক আছে, ভুল সকলেই করে। সকলে কি ভুল করে না? সকলেই ভুল করে, ভুল সকলেই করে, হ্যাঁ বাচকে আছে। তাহলে কি লিখবে? সকলেই কি ভুল করে না? কেমন? কোথাও কি তিনি আছেন? কি বলছে? কোথাও কি তিনি আছেন, তার মানে তিনি কোথাও নেই, তাই তো? তাহলে এটা কি করা যায়? 40 নম্বর প্রশ্ন, কোথাও কি তিনি আছেন, মানে কি বোঝাতে চাইছে? তিনি কোথাও নেই, তাই তো? তাহলে এটা কি করা যায়? কোথাও তিনি নেই,
কোথাও তিনি নেই। পরের প্রশ্ন দেখো, মেয়েটি অত্যন্ত সুন্দর। মেয়েটি কি সুন্দর, কি লেখো, এরম লিখে দাও, মেয়েটি কি সুন্দর। ঠিক আছে, পরেরটা দেখো, সরস্বতী বর দেবেন কি, নেতিবাচক বাক্য। বোঝাই যাচ্ছে সরস্বতী বর দেবেন না। ঠিক আছে, বর দেবেন কি মানে সরস্বতী বর দেবেন না, তার মানে তো এটা। সকলেই মরণশীল, নেতিবাচক বাক্য করতে বলছে। সকলেই মরণশীল মানে সকলেই বেঁচে থাকে না, তাই তো। এটা করা যায়, কেউ অমরণশীল নয় মানে সকলেই মরণশীল, তাহলে কেউ অমরণশীল নয়। ঠিক আছে, পরেরটা দেখো, হ্যাঁ বাচক, পার্কে এখন কেউ নেই, না বাচকে আছে। পার্কে এখন কেউ নেই মানে পার্কটা একেবারেই নির্জন, তাহলে পার্ক একেবারেই নির্জন। দেখো, পার্কে এখন কেউ নেই, হ্যাঁ বাচকে বলছে, তার মানে কি পার্ক একেবারেই নির্জন। পরেরটা দেখো, সৌরভের স্বাস্থ্য ভালো নয়, হ্যাঁ বাচক, সৌরভের স্বাস্থ্য ভালো নয়, তাহলে কি লেখো, এটা লেখো সৌরভের স্বাস্থ্য খারাপ, ভালো নয় মানে কি খারাপ, এটাকে হ্যাঁ, এটাকে হ্যাঁ রাখলাম। কেমন? পরেরটা দেখো, আজকাল সব জিনিস দুর্লভ, তাহলে আজকাল সব কোনো জিনিসই সহজলভ্য নয়, তাহলে আজকাল সব জিনিসটা কি করে দেবে, আজকাল কোনো জিনিসই সহজলভ্য নয়। আজকাল কোনো জিনিসই সহজলভ্য নয় মানে আজকাল সব জিনিসই দুর্লভ, সহজলভ্য নয় মানে দুর্লভ, অপোজিট এটা, বুঝেছো? এতে দোষ নেই, প্রশ্নবোচক বাক্য। কি বলছে? এতে দোষ নেই। এতে কি দোষ নেই? প্রশ্নবোচক বাক্য। এতে দোষ নেই, তাই তো। তাহলে দেখো, এতে দোষ নেই মানে এতে দোষ আছে, তাই তো। তাহলে কি লিখবে? এতে কি দোষ নেই। দেখো, এতে কি দোষ নেই মানে এতে কি দোষ নেই, প্রশ্নবোচক, এতে দোষ নেই মানে এতে কি দোষ আছে, মানে ব্যাপারটা এর থেকে ভালো হবে কি বলতো, এটা এরম করলে, এতে কি দোষ আছে মানে এতে দোষ নেই। এটা যেহেতু নেই এ রয়েছে তাই এটা হ্যাঁ করতে হবে, উল্টো করতে হবে। দেখো, দেশের সেবা করা সকলের কর্তব্য, অনুজ্ঞাবাচকে বলছে, তাহলে অনুজ্ঞাতে কি করতে হবে? অনুজ্ঞা বলছে, তাহলে সকলে দেশের সেবা করো। বিস্ময়, শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়, তা কি লিখবে? শীতে দরিদ্র মানুষের কি কষ্ট, শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়েছে, তো এটা করে দাও। শীতে, শীতে ঠিক আছে, দরিদ্রও ঠিক আছে, মানুষেরও ঠিক আছে, কি কষ্ট, ঠিক আছে। পরেরটা দেখো, যা বার্ধক্য তা বয়সের ফ্রেমে বাঁধা যায় না, যা বার্ধক্য তা বয়সের ফ্রেমে পাওয়া যায় না, তাহলে কি লিখবে? বার্ধক্যকে, বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। পরেরটা দেখো, সে মরবে তবু এ কথা বলবে না, সে মরবে
তবুও এ কথা বলবে না। জটিল বাক্যে করতে বলছে। সে মরবে তবু এ কথা বলবে না। তাহলে কি করা যায়? দেখো, তবুটা রয়েছে, তবু মানে হচ্ছে ইয়েট। যদি তার মৃত্যু হয়, যদি তার মৃত্যু হয় তবুও এ কথা বলবে না। তাহলে এখানে করে দাও যদিও তার মৃত্যু হয় তবুও সে এ কথা বলবে না। কেমন? দয়া করে সব কথা খুলে বলুন। দয়া করুন এবং সব কথা খুলে বলুন। কি লিখবে? দয়া করুন এবং সব কথা খুলে বলুন। পরেরটা দেখো, সে মরবে তবু এ কথা বলবে না। এটা মিশ্র বাক্যে রয়েছে। যদিও সে মরবে তবু এ কথা বলবে না। ঠিক আছে? রহিমের স্বাস্থ্য ভালো নয়, হ্যাঁ বাচকে করতে বলছে। তাই রহিমের স্বাস্থ্য খারাপ, ওই সৌরভের মতো। সৌরভের স্বাস্থ্য ভালো নয়, তাহলে কি লিখবে? রহিমের স্বাস্থ্য খারাপ। কেমন? পরেরটা দেখো, লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। লোকটি অশিক্ষিত, এই হলের জায়গাও শুধু দিয়ে দেবে হচ্ছে কিন্তু অভদ্র নয়, যৌগিক। কেমন? পরেরটা দেখো, এত সাধনা করলাম কিন্তু তোমার মন পেলাম না। এত সাধনা করেও তোমার মন পেলাম না। কি লিখবে? এত সাধনা করেও মন পেলাম না। তাহলে এত সাধনা করলাম কিন্তু তোমার মন পেলাম না, এটা লিখবে এত সাধনা করেও তোমার মন পেলাম না। কেমন? পরেরটা দেখো, দেশের সেবা করা সকলের কর্তব্য। অনুজ্ঞা ছিল এটা। তাহলে সকলে দেশ সেবা করো, এটা কি লিখবে? সকলে দেশ সেবা করো। পরেরটা দেখো, শৈশবে তার বাবা মারা যান। প্রশ্নবাচক। শৈশবে তার বাবা মারা যান। তার বাবা কি শৈশবে মারা যান? শৈশবে তার বাবা মারা যান। শৈশবে তার বাবা মারা যান মানে বাবা শৈশবেই মারা যায়। তাহলে তার বাবা কি শৈশবেই মারা গিয়েছিলেন? ঠিক আছে, হ্যাঁ শৈশবেই মারা যান। ঠিক আছে। সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো। সে যখন সুসংবাদটা পেল, যখন সে সুসংবাদটা পেল, এরকম করা যায়। এটা কেটে দাও। যখন সে সুসংবাদটা পেল তখন সে আনন্দিত হলো। ঠিক আছে, যখন সে সুসংবাদটা পেল তখন সে আনন্দিত হলো, সোজা ব্যাপার। পরেরটা দেখো, এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। তো এটা কি লিখবে? এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত কি? এ কথা কোনো বাপ ভদ্র সমাজে, এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত। এই জায়গাটা শুধু না হবে না, এখানে হবে সরি কি বানান কি হবে? কি বানান হবে হচ্ছে কয় হস্যই। এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত কি? এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত কি? এখানে কি ছিল? চাহিত না। তাহলে চাহিতটা কি হয়ে যাবে? চাহিত কি। বুঝতে পেরেছ? পরেরটা দেখো, ছাত্রদের অধ্যয়নী তপস্যা। তাই তো, কি বলে? ছাত্রদের, যারা ছাত্র তাদের অধ্যয়নী তপস্যা। তাহলে এখানে কি হবে? যারা ছাত্র, তাহলে এটা কি লিখবে? যারা ছাত্র তাদের অধ্যয়নী তপস্যা। কেমন? দেখো পরেরটা, এটা নিঃসন্দেহ যে তুলসী গাছটির যত্ন নিচ্ছে কেউ।
তুলসী গাছের কাহিনী থেকে দেওয়া হয়েছে লাইনটি, তোমাদের নেই, অন্য পাঠ্যতে ছিল। এটা নিঃসন্দেহ যে তুলসী গাছটিকে যত্ন নিচ্ছে। তাহলে কি লিখবে? এটা সন্দেহ থাকে না যে তুলসী গাছটির যত্ন নিচ্ছে কেউ। এটার কোনো সন্দেহ থাকে না যে তুলসী গাছটির যত্ন নিচ্ছে কেউ। এটার কোনো সন্দেহ থাকে না, এটার কোনো সন্দেহ থাকে না যে তুলসী গাছটির সরি এটির কোনো সন্দেহ থাকে না যে তুলসী গাছটির যত্ন নিচ্ছে কেউ। ঠিক আছে, যত্ন নিচ্ছে কেউ, এটাই লিখবে। এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না। অস্তিবাচক মানে হচ্ছে হ্যাঁ বাচক। অনেকে অস্তিবাচকও লেখে, অনেকে আবার হ্যাঁ বাচকও লেখে। ঠিক আছে, তাহলে এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না, তাহলে এটা কি লেখা যায়? এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারা অসম্ভব। তাহলে এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারা অসম্ভব, তাই এটা লেখো, এই অবস্থায় কেউ কাউকে এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না, তাহলে এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারা অসম্ভব। পরেরটা দেখো, তোমার এই কটা দিন মাত্র জানিলাম, তবুও তোমার হতেই ও রহিল। কি লিখেছে? তোমায় এই কটা দিন মাত্র জানিলাম, তবুও তোমার হতেই ও রহিল। কি লিখবে? তোমাকে এ কটা দিন মাত্র জানা সত্ত্বেও তোমার হতেই ও রহিল। তাহলে তোমার এই কটা দিন মাত্র জানিলাম, তবুও তোমার হতেই ও রহিল। সত্ত্বেও ছাড়া এটা করা যায়। ধরো এরকম করলে, তোমার এই কটা দিন মাত্র জানিলাম, তবুও তোমার হতেই ও রহিল। তোমার হাতেই ও রহিল, এটা রয়েছে তো। তোমাকে এই কটা দিন জানা মাত্র বা জানা সত্ত্বেও তোমাকে এই কটা দিন মাত্র জানা সত্ত্বেও তোমার হাতেই ও রহিল, এটাও হয়। পরেরটা দেখো, তোমার নাম কি? অনুজ্ঞাবাচক। তোমার নাম বলো। কি লিখবে? তোমার নাম বলো। পরেরটা দেখো, দৃশ্যটি বড়ই সুন্দর। বিস্ময়বাচক। দৃশ্যটি বড়ই সুন্দর, তো এটা লিখবে হচ্ছে কি সুন্দর দৃশ্য। পরেরটা, না মহারাজ তিনি আশ্রমে নাই। হ্যাঁ বাচক। না মহারাজ তিনি আশ্রমে নাই, এটা কি লিখবে? হ্যাঁ মহারাজ তিনি আশ্রমের বাইরে আছেন। খুব সুন্দর এটা, দেখো, হ্যাঁ মহারাজ তিনি আশ্রমের বাইরে আছেন। কেমন? পরেরটা দেখো, প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে। প্রিয়ংবদা যথার্থ কই। কি লিখবে? প্রিয়ংবদা অযথার্থ কয় নাই। প্রিয়ংবদা যথার্থকে শুধু করে দাও অযথার্থ কহে নাই। সরস্বতী বর দেবেন না। প্রশ্নবোধক। কি লিখবে? সরস্বতী বানানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বানান। সামনেই সরস্বতী পুজো আসছে। সরস্বতী বর দেবেন কি? পরেরটা দেখো,
এবং আমাদের শেষ মানে বাক্য পরিবর্তনের শেষ প্রশ্ন, তাহারা কি পাষাণ? এটা কি লিখবে? তাহারা পাষাণ নয়। তাহারা কি পাষাণ? এটা লেখো হচ্ছে তাহারা 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 পাষাণ নয়। ঠিক আছে, তাহারা কি পাষাণ, এটা যেহেতু প্রশ্নবোধকে রয়েছে একে নেতিবাচকে করতে বলছে, যদি তুমি লেখো তাহারা পাষাণ নয়, তার মানে তাহারা কি পাষাণ? না, তারা পাষাণ নয়, নেতিবাচকে করলাম। তাহলে দেখো আজকে আমাদের এই ব্যাকরণ চ্যাপ্টারের এই আলোচনায় বাক্য থেকে সাধারণভাবে যে প্রশ্নগুলো আসতে পারে এবং কি ধরনের বাক্য পরিবর্তন কি রকম ভাবে করতে হয় তার কিন্তু রীতিমতো বাক্যগুলি পরিবর্তন করে সেই বাক্যগুলি কিভাবে পরিবর্তন হলো, কেন পরিবর্তিত হলো, কেন এটা নেতিবাচক, কি করে প্রশ্নবোধক করে, কি করে জটিল বাক্য করে, কিভাবে সরল বাক্য করে, প্রত্যেকটি টাইপস নিয়ে আমি প্রীতম স্যার এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে আলোচনা করেছি। এই ভিডিওটি তোমরা ভালো করে দেখো এবং তার পাশাপাশি তোমাদের পাঠ্য যে গ্রামার বইটি আছে, বাংলা যে ব্যাকরণ বইটি আছে, সেইটিকেও ভালো করে পড়ো। এই পাঠ্য গ্রামার বই যেরকম পাশাপাশি পড়বে তার পাশাপাশি এই ভিডিওটিই দেখবে, তাহলে কিন্তু এটা একটা তোমার সহযোগী মাধ্যম হিসেবে এই অডিও বুকটি কিন্তু তোমার ভীষণ কাজে লাগবে। তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য আরেকটি ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে। ততদিন সকলে ভালো থেকো এবং অবশ্যই পড়াশোনাতে থেকো।